হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, দেখো নিউটনের গতিসূত্র চ্যাপ্টার আমাদের হয়ে গেল। নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে আমরা ধরো এটার উপর আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম। এটা 5 কেজি ভর, কোনো ঘর্ষণ টর্ষণ নাই। আমি যদি বলা হয় বস্তুটা ত্বরণ কত হবে, বল বাই ভর করলেই হয়ে যাবে, তাই তো? এবার যদি ঘর্ষণ থাকে, আমি সামান্য বল প্রয়োগ করলাম, মনে করো 1 নিউটন বল প্রয়োগ করলাম, দেখা গেল বস্তুটা সরলো না। তার মানে এখানে একটা বলে বাধা দিচ্ছে। কোন দিকে বাধা দিচ্ছে? যেদিকে প্রযুক্ত বল তার উল্টো দিকে বাধা দিচ্ছে। যে বলে বাধা দিচ্ছে সেই বলের মান কত? আমি তো এটা নাড়াতে পারি নাই, সাম্য অবস্থায় আছে। আমি বল প্রয়োগ করলাম কত? এটা প্রযুক্ত বলের দিকে। হ্যাঁ, এটা প্রযুক্ত বল। প্রযুক্ত বল হচ্ছে 1 নিউটন, তাহলে বাধাজনিত বল অবশ্যই 1 নিউটনই হবে। তাহলে ঘর্ষণ বলের মান কত? 1 নিউটন। বিরুদ্ধ বলটা 1 নিউটন। আচ্ছা, আমি বলের পরিমাণটা দেখো বাড়াচ্ছি। আমার যে প্রযুক্ত বল, এখানে আমি 2 নিউটন করে দিলাম, দেখা গেল এখন নড়ছে না, সরছে না। তাহলে নিশ্চয়ই এখন ঘর্ষণ বলের মান কত? 2 নিউটন। দেখলা, ঘর্ষণ বল তাহলে চেঞ্জ হচ্ছে। যখন আমি বল প্রয়োগই করি নাই কোনো, সামনের দিকে, এদিকে বল শূন্য, অ্যাপ্লাইড ফোর্স শূন্য, তাহলে ঘর্ষণ বল তখন তাহলে, যদি বল প্রয়োগ না হয়, বাহ্যিক বল, তাহলে বস্তুর উপর ঘর্ষণ বল শূন্য। অল্প বল প্রয়োগ হলে ঘর্ষণ বল অল্প, প্রযুক্ত বল বাড়ালে ঘর্ষণ বলও বাড়ে। এরকম করতে করতে ধরো আমি 3 নিউটন বল প্রয়োগ করলাম, তখনও দেখলাম চললো না, তাহলে ঘর্ষণ বল কত? 3 নিউটন। আমি এবার 4 নিউটন বল প্রয়োগ করলাম, দেখা গেল এইবার এমন ঘর্ষণ বল হয়ে গেল। এরপরে যদি আমি 4-এর পরে এক সামান্য 0.1 নিউটন বা 0.001 নিউটন দিকে বাড়িয়ে দিই, 4.001, তখনই চলতে শুরু করে। এই পর্যন্ত চলছে না, 4 নিউটন পর্যন্ত চলছে না। তাহলে দেখো এখানে ঘর্ষণ বলের মান শুরু হলো 0 থেকে, 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, লাস্ট কত? 4 নিউটন। আর এই পুরো ঘর্ষণটা স্থির অবস্থায় কাজ করছে, এখনো গতিশীল হয়নি তো। তাহলে 4 নিউটন পর্যন্ত বস্তুটি গতিশীল হয়নি। এরপরে 4 নিউটনের বেশি বল দিলে এটা গতিশীল হবে। যে এইখানে যে বিরুদ্ধ বলটা ক্রিয়া করছে এই পুরো ক্ষেত্রে, এটাকে বলে আমরা স্থিত ঘর্ষণ, কারণ স্থির অবস্থায় ক্রিয়া করছে। এইবার তোমরা বলো তো, স্থিত ঘর্ষণ বলের মান কি ধ্রুবক নাকি চেঞ্জ হয়? আমার কথা বুঝতে পারলে না? স্থিত ঘর্ষণ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। কার সঙ্গে চেঞ্জ হচ্ছে? অ্যাপ্লাইড ফোর্স, বাহ্যিক বলের সঙ্গে স্থিত ঘর্ষণ বল কিন্তু পরিবর্তন হয়। কিন্তু স্থিত ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান থাকে, সেটা কত? এখানে আমার উদাহরণে 4 নিউটন। 1 নিউটন এটাও কিন্তু স্থিত ঘর্ষণ বল, 2 নিউটন এটাও স্থিত ঘর্ষণ বল একই বস্তুর উপর, 3 নিউটন এটাও স্থিত ঘর্ষণ বল, এটাও স্থিত ঘর্ষণ বল। কিন্তু এই স্থিত ঘর্ষণ বলের মধ্যে সব থেকে বড় কোনটা? 4 নিউটনটা হচ্ছে সব থেকে বড়। স্থিত ঘর্ষণ বলের সব থেকে যে বড় মানটা, তার মানে তারপরে আর বস্তু স্থির থাকবে না এরপর বল বেশি প্রয়োগ করলে, এই বলটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন বা ঘর্ষণের সীমাস্থ মান। এইবার যখন বস্তু চলতে শুরু করবে, এইবার আমি ধরো 5 নিউটন বল দিলাম। দেখো এবার 5 নিউটন বল দিলাম, স্থিত ঘর্ষণ বল আমাকে সর্বোচ্চ কত বলে বাধা দিতে পারছিল? 4 নিউটন। আমি কিন্তু এখন প্রয়োগ করলাম 5 নিউটন, এখন বস্তু চলবে, শিওর চলবে। এখন আর যেহেতু চলবে, স্থিত ঘর্ষণ বল আর ক্রিয়া করবে না। এখন যে ঘর্ষণটা আসবে আমরা বলবো এটা চল ঘর্ষণ। চল ঘর্ষণের মান খেয়াল করো কি বলছি। চল ঘর্ষণের বলের মান স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মানটা ছিল 4 নিউটন, তার থেকে একটু কম হবে। ধরো যখন চলতে শুরু করবে, বিরুদ্ধ বলটা হচ্ছে 3.8 নিউটন। তাহলে এটা হচ্ছে চল ঘর্ষণ বলের মান। এইবার শোনো, যদি আমি সামনের দিকে প্রযুক্ত বল বাড়াই, 5 নিউটনের জায়গায় 6 নিউটন, 10 নিউটন, 12 নিউটন, 100 নিউটন যাই করি না কেন, চল ঘর্ষণ বলের মান কিন্তু ফিক্সড 3.8 নিউটন। আমার কথা বুঝতে পারছো? তাহলে চল ঘর্ষণ বলের মান ফিক্সড, আর স্থিত ঘর্ষণ বলের মান পরিবর্তনশীল। তার একটা সর্বোচ্চ মান থাকে, যেটাকে বলা হয় ঘর্ষণের সীমাস্থ মান। এই ঘর্ষণের মূল কনসেপ্ট কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে? এবার আমরা ঘর্ষণ বলের সংজ্ঞা বলবো। দেখো ঘর্ষণ বল কাকে বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থির অবস্থাতেও ঘর্ষণ বল ক্রিয়া করে, আবার চলন্ত অবস্থাতেও ঘর্ষণ বল ক্রিয়া করে। এবার দুটো মিলে আমি একটা সংজ্ঞা বলতে চাই। দেখো সংজ্ঞাটা, আচ্ছা, ঘর্ষণ বল কিন্তু সবসময় একটা তলের উপর আরেকটা তল এসে কন্ট্যাক্টে থাকতে হবে, স্পর্শ করে থাকতে হবে। নর্মাল রিয়াকশন যেমন একটা কন্ট্যাক্ট ফোর্স ছিল, মনে আছে? একটা বস্তুর উপর যে নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া বল হয়, সেটা তো কন্ট্যাক্ট ছাড়া হয় না, সংস্পর্শ ছাড়া হয় না। ঘর্ষণ বল কিন্তু সংস্পর্শ ছাড়া হয় না, তাহলে সেই জন্য ঘর্ষণ বল কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্স। দুটো বস্তু বা দুটো তল যদি একসঙ্গে লেগে থাকে এবং এদের মধ্যে যদি দুটো তলের মধ্যে যদি গতির সম্ভাবনা থাকে, সম্ভাবনা বলছি, হয় গতি থাকতেও পারে, গতি নাও থাকতে পারে, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করছে। এবার শোনো, আমি ঘর্ষণ বলের সংজ্ঞাটা আমি কি বলছি। দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে বা দুটো তলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে যে বল এই আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা দেয় বা আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দেয়, তাকে ঘর্ষণ বল বলা হয়। এটা হচ্ছে এক্সাক্ট সংজ্ঞা, এটা এক্সাক্ট। আমি কেন বলছি এক্সাক্ট? আপেক্ষিক গতিটা কথা বলতে হবে। ঘর্ষণ বল সবসময় কোন দিকে বাধা দেবে? আমরা বলবো গতির বিরুদ্ধে না, অনেক বইতে লেখা আছে গতির বিরুদ্ধে।
এই গতির বিরুদ্ধে কথাটা ভুল। কেন ভুল এটা তোমাদের আগে বোঝাই, তারপর দেখো কোনো বইতে হয়তো লেখা আছে, আবার বলি, কোনো বইতে লেখা আছে যে বল গতির বিরুদ্ধে কাজ করে বা গতির প্রবণতার বিরুদ্ধে কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। আমি আপেক্ষিক কথাটা লিখলাম না, তাহলে ভুল হয়ে গেল। কেমন? ধরো একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, এটা এই গাড়ির উপর একটা বক্স, সামনের দিকে যদি গাড়িটা ত্বরণ নিয়ে যায়, তোমরা জানো বক্সের উপর সিউডো ফোর্স অ্যাক্ট করে কোন দিকে? পেছন দিকে। গাড়ির ত্বরণের পেছন দিকে সিউডো ফোর্স অ্যাক্ট করে। এই বলের জন্য বস্তুটি পেছন দিকে পিছলে যেতে চায়, কিন্তু পিছলে যেতে বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে এখানে ঘর্ষণ বল। তাহলে এবার দেখো গাড়ির সমস্ত এই সিস্টেমটাই যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। কিন্তু এবার দেখো এই বস্তুটার উপর যে ঘর্ষণ বল ক্রিয়া করছে সেটা কোন দিকে? সামনের দিকে। তাহলে কি গতির বিরুদ্ধে হলো? কিন্তু আপেক্ষিক গতির বিরুদ্ধে আছে। এবার আপেক্ষিক গতিটা বোঝো। আপেক্ষিক গতি মানে এই বস্তুর সাপেক্ষে এটা পেছন দিকে যাচ্ছে, এইটার সাপেক্ষে এটা পেছন দিকে যাওয়ার উপক্রম করছে, সেই জন্য এইটার উপর বল সামনের দিকে। আবার এইটার সাপেক্ষে এটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে, সেই জন্য এইটার উপর বল ক্রিয়া করবে একই ক্রিয়া, প্রতিক্রিয়া স্বরূপ। একটা ক্রিয়া হলে আরেকটা প্রতিক্রিয়া, এটা ক্রিয়া হলে এটা প্রতিক্রিয়া। তাহলে ঘর্ষণ বল কিন্তু শুধুমাত্র বস্তুর উপর ক্রিয়া করে তা না, যে তলের উপর দিয়ে গতিশীল হতে চায় বা গতিশীল হয় সেই তলের উপর ক্রিয়া করে। আচ্ছা তাহলে বলো তো, আমি এই বস্তুটাকে সামনের দিকে গতিশীল করতে চাই, অ্যাপ্লাইড ফোর্স এইদিকে চাই বা গতিশীল, তাহলে ঘর্ষণ বল এই বস্তুটার উপর কোন দিকে ক্রিয়া করবে? দেখো এটা স্থির, আমি বললাম এটা স্থির একদম, এটার উপর সামনের দিকে বল প্রয়োগ করলাম, অ্যাপ্লাইড ফোর্স যেটা ওই 5 নিউটন 10 নিউটন যাই হোক, তাহলে এর উপর ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে? আপেক্ষিক গতির বিরুদ্ধে। কার আপেক্ষিক গতি? আমার সাপেক্ষে আপেক্ষিক গতি না, কিন্তু এইটার সাপেক্ষে আপেক্ষিক গতি। এটার সাপেক্ষে আপেক্ষিক গতি মানে এইদিকেই। হ্যাঁ যদিও এটা স্থিরই আছে, হ্যাঁ এখানে আমিও আছি, সেটা আমি ধরে নিতেই পারি। তাহলে এটার সাপেক্ষে এটার আপেক্ষিক গতি সামনের দিকে, সেই জন্য এটার উপর বল প্রয়োগ হবে কোন দিকে? পেছন দিকে। তাহলে এইটার উপর ঘর্ষণ বল ফ্রিকশনাল ফোর্স এফ আর পেছন দিকে। আচ্ছা প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, একটা বল কখনো হয় না, জোড়ায় জোড়ায় হবে বল। তাহলে এইটার উপর যদি ফ্রিকশন বল বাইরের দিকে হয়, তাহলে এইটার উপর বল ক্রিয়া করবে সামনের দিকে। কেন সামনের দিকে বলো তো? এর আপেক্ষিক গতি কোন দিকে? এটার সাপেক্ষে পেছনের দিকে। কারণ এইখানে বসে যদি একে কেউ দেখে, এ তো চলছে, একে পেছন দিকে যেতে দেখবে। আবার এইখানে বসে যদি ওকে কেউ দেখে, এই সামনের দিকে যেতে দেখবে। এটা কি তো বলে আপেক্ষিক গতি? হ্যাঁ সেই জন্য দেখো আপেক্ষিক গতির বিরুদ্ধে ঘর্ষণ বল সবসময় কাজ করে। আমরা গতির বিরুদ্ধে বলবো না, তাহলে কথাটা ভুল। কারণ তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট এক্সাম দেবে, সেখানে যদি গতির বিরুদ্ধে থাকে, সেখানে যদি টিক মেরে দাও ভুল হয়ে যাবে। সেই জন্য আপেক্ষিক গতি হচ্ছে ইম্পর্টেন্ট কথা। গতির বিরুদ্ধে তো না হতে পারে, দেখছো গতির দিকে হয়, এই যে এখানে যে উদাহরণটা দিলাম, এখানে ঘর্ষণ বল কোন দিকে? এই বস্তুটার উপর এই দিকে, অথচ সমস্ত বস্তুর গতি কোন দিকে? এদিকে। তাহলে ঘর্ষণ বল কিন্তু গতির দিকেও হয়। এবার আমি ঘর্ষণ বলের সংজ্ঞাটা পুরোপুরি সংজ্ঞা ঠিকঠাক বলি, দেখো। তাহলে আপেক্ষিক গতি আমাকে বলতেই হবে, দুটি কঠিন বস্তুর বা কঠিন তলের মধ্যে আপেক্ষিক গতি বা আপেক্ষিক গতির প্রবণতা থাকলে, ওই আপেক্ষিক গতি বা আপেক্ষিক গতির প্রবণতাকে যে বল বাধা দেয় তাকে বলা হয় ঘর্ষণ বল। আমি কি বলছি দেখো, দুটা জিনিস, আপেক্ষিক গতি থাকলে, গতি থাকে মানে চলন্ত অবস্থা ঘর্ষণ হয়, আবার আপেক্ষিক গতির প্রবণতা মানে চলতে চাইলেও ঘর্ষণ হয়, দুইটা মিলে হলো। তাহলে এর মধ্যেই স্থিত ঘর্ষণ আছে, এর মধ্যেই চল ঘর্ষণ আছে। হ্যাঁ তাহলে ঘর্ষণ বলের আমার সংজ্ঞা এখন লিখবে। ঘর্ষণ বল দুটি কঠিন তলের মধ্যে যে বল তলদ্বয়ের, দেখো এক একবার এক এক রকম হয়ে যাচ্ছে সংজ্ঞা, সঠিক হলেই হলো। দুটি কঠিন তলের মধ্যে যে বল তলদ্বয়ের আপেক্ষিক গতিকে বা আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দেয় তাকে ঘর্ষণ বল বলে। দুটো জিনিস এখানে দেখো, আপেক্ষিক গতিকে বাধা দিতে পারে, আবার আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দিতে পারে। ওই যে স্থির অবস্থায় যখন সেটা প্রবণতা হয়। হ্যাঁ এবার দেখো ঘর্ষণ বলের উৎস, একটা পুরনো ধারণা আছে আর একটা নতুন ধারণা আছে, মডার্ন যে কনসেপ্ট সেটাই আমি বলছি, বইতে থাকে দুটোই আজকাল। পুরনো ধারণা কিছুটা, পুরনো ধারণা বলে কি যে এই যতই মসৃণ ভাবে একটা বস্তুকে, এর তলটা না একটু খাঁজ কাটা থাকবেই। আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, যতই মসৃণ আমরা দেখি না কেন, তলটা খাঁজ কাটা থাকে, আর নিচের যে তলের উপরে সেটাও তলে খাঁজ কাটা থাকবে, এই দুটো খাঁজ আটকে যায়, সেই জন্য বস্তুকে চলতে বাধা দেয়। হ্যাঁ এটা ছিল পুরানো ধারণা, কিন্তু এইটা এখন আর ধারণা নাই, এখন তোমাকে ভাবতে হবে অন্য কিছু।
দুটো তল যখন কন্ট্যাক্টে আসে, দুটো তল যখন একসঙ্গে এক কন্ট্যাক্টে আসে, তখন দেখো এর অণু পরমাণুগুলো এর অণু পরমাণুর খুব কাছাকাছি চলে আসে। এই অণু পরমাণুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে, ঘর্ষণ বল। এই আকর্ষণ বলের জন্য তৈরি হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, আকর্ষণ বল আসে কোত্থেকে? আকর্ষণ বল আসে হচ্ছে তড়িৎগ্রস্ত কণা আছে এখানেও, এই তলেও আছে তড়িৎগ্রস্ত কণা। তড়িৎগ্রস্ত কণার মধ্যে আকর্ষণ থাকে। আবার তড়িৎগ্রস্ত কণাগুলি কি স্থির থাকে? তোমরা জানো ইলেকট্রন গুলো গতিশীল সবসময়। তাহলে তড়িৎগ্রস্ত কণাগুলো সবসময় গতিশীল থাকলে তোমরা পড়বে যখন তড়িৎগ্রস্ত কণা গতিশীল হয় তখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে দেখো এখানে চৌম্বক ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র আছে। সেই জন্য আমরা ঘর্ষণ বলের উৎস অ্যাকচুয়ালি বলি তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে? এটি মানে এর প্রকৃতি। ঘর্ষণ বলের উৎস হচ্ছে মানে প্রকৃতিটা কি? এটি একটি তড়িৎ চুম্বকীয় বল। বলের প্রকৃতি এটা। তার মানে আন্তরাণবিক আকর্ষণের জন্য এই বল ক্রিয়া করে। আন্তরাণবিক আকর্ষণ বলের জন্য ঘর্ষণ বলের উৎপত্তি হয়। বাস, ঘর্ষণ বলের প্রকৃতি যদি বলে তোমরা এটা লিখবে সরাসরি। ঘর্ষণ বলের প্রকৃতি হচ্ছে তড়িৎ চুম্বকীয়। ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বলের উৎস হলো। এবার ঘর্ষণ বলের প্রকারভেদ। ঘর্ষণ বলের প্রকারভেদ ইন্ট্রোডাকশনে মোটামুটি প্রকারভেদটা বলা হলো। 1 নম্বর হচ্ছে স্থিত ঘর্ষণ, 2 নম্বর হচ্ছে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, 3 নম্বর আরেকটা ঘর্ষণ আছে যাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তবে 3 নম্বরটা আমরা পড়বো না, আমাদের সিলেবাসে স্থিত ঘর্ষণ না চল ঘর্ষণ ডিটেলস একটু পড়তে হবে। এবার আমরা একটা একটা করে স্থিত ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল এই দুটো আমরা ডিটেলসে পড়বো। প্রথম তাহলে আমরা আসি স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বলকে আমরা এফএস দিয়ে লিখবো। এফএস স্ট্যাটিক ফ্রিকশন ইংরেজিতে বলে, সেই জন্য এফএস দিয়ে লিখছি। আমি পয়েন্ট হিসাবে লিখি। এই বল আপেক্ষিক গতির বিরুদ্ধে না আপেক্ষিক গতির প্রবণতার বিরুদ্ধে? কি বলবো? আপেক্ষিক গতি মানে গতি থাকা, আর আপেক্ষিক গতির প্রবণতা মানে স্থির অবস্থায় থাকা কিন্তু চলতে চাচ্ছে। তাহলে এটা কোনটা হবে? হ্যাঁ, প্রবণতা। তাহলে এই বল আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দেয়। আপেক্ষিক গতির প্রবণতাকে বাধা দেয়। তার মানে এই কথার অর্থ স্থির অবস্থায় এই ঘর্ষণ বল ক্রিয়া, এই বল ক্রিয়া করে। হ্যাঁ, তার মানে এর অর্থ অর্থাৎ স্থির অবস্থায় কিন্তু চলতে চাচ্ছে এমন ভাবে ক্রিয়া করে। স্থির অবস্থায় এই বল ক্রিয়া করে। আর নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, তোমাদের একটু আগে বলা হলো যে অ্যাপ্লাইড ফোর্স, স্থির অবস্থায় অ্যাপ্লাইড ফোর্স আর ঘর্ষণ বল সবসময় কি? স্থিত ঘর্ষণ বল সবসময় সমান বলা হয়েছিল না? তাহলে প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড যদি বলি বা এক্সটার্নাল ফোর্স, এটাই হচ্ছে স্থিত ঘর্ষণ বলের সমান হবে সবসময়। কথা বুঝতে পারছো? নাম্বার 3, এফ এস এর সর্বোচ্চ মান মানে স্থিত ঘর্ষণ বল এর সর্বোচ্চ মানকে কি জানি বলে? মানকে সীমাস্থ ঘর্ষণ বলে। সীমাস্থ ঘর্ষণ ব্র্যাকেটে এফ এল বলে, লিমিটিং ফ্রিকশন বলে। বলো তো স্থিত ঘর্ষণের সর্বনিম্ন মান কত? 0। 0 থেকে স্টার্ট। এই জন্য স্থিত ঘর্ষণ বলের মান এর যদি সীমা বলে আমরা কি লিখবো? বলবো এটা তাহলে এফ এল এর সমানও হতে পারে কিন্তু বড় হবে না, ছোট হবে। স্ট্যাটিক ফ্রিকশন 1 নিউটনের স্ট্যাটিক ফ্রিকশন ছিল, 2 নিউটনের স্ট্যাটিক ফ্রিকশন ছিল, 3 নিউটনের ছিল, 4 নিউটনের ছিল, কিন্তু 4 নিউটনের বেশি তো না। 4 নিউটন মানে কে? এফ এল এর থেকে 1 নিউটন হতে পারে, 2 নিউটন হতে পারে, 3 নিউটন হতে পারে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন এফ এল এর থেকে কম বাট 0 থেকে বেশি। স্ট্যাটিক ফ্রিকশনের মান মানে সীমা এটা। বুঝতে পারছো? হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট কথা যেটা এখানে, এই স্ট্যাটিক ফ্রিকশনের কোনো সূত্র নাই। আমি বলছি স্ট্যাটিক ফ্রিকশনের মানে এফএস এর কোনো সূত্র নাই। এফএস টা কি করে বার করে? অ্যাপ্লাইড ফোর্স। কিন্তু সর্বোচ্চ মানের একটা সূত্র আছে, এফএল এর একটা সূত্র আছে। সেই সূত্র এফএল কার উপর নির্ভর করে মেইনলি সেটাই।
এফ এল সমানুপাতিক লম্ব প্রতিক্রিয়া বল। ওজন না কিন্তু, হ্যাঁ কখনো কখনো ওজনের সমান লম্ব প্রতিক্রিয়া বল হয়, মনে আছে তো? এখানে আমি বল প্রয়োগ করছি, এটার ওজন নিচের দিকে হয় আর এই দিকে এন হয়। এই যে লম্ব প্রতিক্রিয়া বল, এটাই সমানুপাতিক কার সঙ্গে বলা হচ্ছে বলতো? এফ এল এর সঙ্গে সমানুপাতিক, নট এফ এস। মানে সর্বোচ্চ মানের একটা ফর্মুলা আছে, সর্বোচ্চ মানের আমরা ফর্মুলা চাচ্ছি। তাহলে এখানে এই যে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে এফ এল সমানুপাতিক বলা হচ্ছে, তাই বলি ওজনের সঙ্গে সমানুপাতিক কিন্তু বলা হয় নাই, আবার ভুল কনসেপ্ট হয়ে যায়। কখনো কখনো লম্ব প্রতিক্রিয়া ওজনের সমান হয়, কখনো কখনো লম্ব প্রতিক্রিয়া বেশি হয়, ওজন কম হয়। লিফটে করে যখন বস্তু উঠে উপরের দিকে তখন লম্ব প্রতিক্রিয়া বেশি, যখন নিচের দিকে নামে ত্বরণ নিয়ে তখন লম্ব প্রতিক্রিয়া কম। ওই লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ঘর্ষণ বল, নট ওজন। তাহলে লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক এফ এল যদি হয়, তাহলে এই এফ এল ইকুয়াল টু একটা ধ্রুবক দিতে হয়, এই ধ্রুবকটাকে আমরা মিউ এস দিয়ে লিখি, মিউ এস। এই মিউ এস কে বলা হয় এখানে মিউ এস ইকুয়াল টু, এটাকে বলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা একটা জিনিস দেখো, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এটুকু লেখা হয়ে গেছে। হ্যাঁ, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেখো কি হচ্ছে, কি এফ এল বাই এন হচ্ছে না? দেখো এফ এল তো একটা বল, ঘর্ষণ বল তো, এন কি, এটাও তো একটা বল। তাহলে মিউ এস এর কোনো একক বা মাত্রা কোনোটাই থাকবে না, তাহলে সেই জন্য এটা আমরা বলবো একক ও মাত্রাহীন। এবার মিউ এস এর মান সাধারণত কত হয়, এক্সেপশনালি কত হয় সেটাও বলবো। সাধারণত মিউ এস এর মান হয় একের থেকে কম, এটা সাধারণত। এক্সেপশন আছে, এক্সেপশন কোন ক্ষেত্রে জানো তো? যখন দুটো সারফেসের মধ্যে খুব বেশি পালিশ থাকবে, এই পালিশটা সাইন্টিফিক্যালি পালিশ করতে হয়, তখন দুটোর অণুগুলো এত কাছাকাছি চলে আসে এদের মধ্যে প্রচুর আকর্ষণ বল ক্রিয়া করে আর সরানোই যায় না, সেই ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান একের বেশি হয়। তাহলে বৈজ্ঞানিক উপায়ে পালিশ করা দুটি তলের ক্ষেত্রে মিউ এস এর মান একের বেশি হতে পারে, এই লাইনটা মনে রাখতে হবে। তাহলে বৈজ্ঞানিক উপায়ে পালিশ করা দুটি তলের ক্ষেত্রে মিউ এস এর মান 1 এর বেশি হতে পারে। তার মানে এটা একদমই এক্সেপশন, অঙ্কের মধ্যে এরকম থাকবে না আমাদের, 1 হতে পারে। তাহলে সাধারণত মিউ এস এর মান 1 এর কম, বুঝতে পারছো? আচ্ছা নেক্সট বিষয়, এখন আসি আমরা চলো ঘর্ষণ বল। এবার হচ্ছে চলো ঘর্ষণ বল এফ কে দিয়ে লেখা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বলে। হ্যাঁ বলো, ঠিক একই রকম ভাবে আমি লিখতে চাই, বলো তো এই বল আপেক্ষিক গতির প্রবণতা লিখবো না আপেক্ষিক গতিকেই বাধা দেয়? হ্যাঁ, এই বল মানে চলন্ত অবস্থায় এই বল আপেক্ষিক গতিকে বাধা দেয়। এবার প্রবণতা না, প্রবণতা হচ্ছে ওটা। আচ্ছা, এই বলের মান ধ্রুবক বলছিলাম না, ধ্রুবক অবশ্যই নির্দিষ্ট দুটি তলের ক্ষেত্রে, নির্দিষ্ট দুটি তলের ক্ষেত্রে ধ্রুবক, ফিক্সড, এটা বড় ছোট ব্যাপার নাই। এফ কে এর মান এফ এল এর চাইতে সামান্য কম, বলছিলাম বলতো যখন চলতে শুরু করে এফ এল, ওইখানে আমার উদাহরণে কি ছিল, এফ এল এর ভ্যালু ছিল 4, কিন্তু চলতে যখন শুরু করলো তখন এফ কে এর ভ্যালুটা কত হলো 3.8 বলছিলাম, একটু কম। এইটা কোথা থেকে পেলো মানুষ? এটা এক্সপেরিমেন্ট করে পেলো। হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট করে পেলো। 5 নম্বর, যদি ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট বলি, যদি এফ কে আর এফ অ্যাপ্লাইড সমান হয়, বলতো কি হবে? একটা বস্তু, একটা গাড়ি, সামনের দিকের বল আর এফ কে সমান। আচ্ছা, যখনই এফ কে বলা হচ্ছে তখনই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটা চলন্ত বস্তু।
যখনই বলা হচ্ছে এফ কে তখনই বুঝতে হবে এটা চলন্ত বস্তু, মোশনে আছে। অ্যাপ্লাইড ফোর্স আমি বলছি এফ কে সমান, লব্ধ বল কত এটার উপর? 0। লব্ধ বল 0। লব্ধ বল 0 মানে এই বস্তুর কোনো ত্বরণ থাকবে না, সমবেগে চলবে। বুঝতে পারছো? কার যখন সমবেগে যায়, ইঞ্জিন যে বল প্রয়োগ করে ঠিক ঘর্ষণ বলের, চলঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করে। হ্যাঁ, তাহলে সমবেগের ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল বা বাড়ির থেকে যে এক্সটার্নাল ফোর্স বা অ্যাপ্লাইড ফোর্স সেটা সবসময় চলঘর্ষণ বলের মান সমান হবে তার। আচ্ছা, এক্ষেত্রে যদি এটা হয় তবে বস্তু সমবেগে গতিশীল হয়। পরের পয়েন্ট, এফ কে যদি গ্রেটার দেন সরি এফ অ্যাপ্লাইড ফোর্স যদি গ্রেটার দেন এফ কে হয় হলে তাহলে কি হবে? সামনের দিকের বল বিরুদ্ধ বল চাইতে বেশি, তাহলে কি হবে? ত্বরণ হবে। এবার লব্ধ বল থাকবে, তখন ত্বরণ থাকবে, তখন ত্বরণ এ ইকুয়াল টু ওই যে ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল ভর। এখানে ড্রাইভিং ফোর্স বলতে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বলতে এখানে এফ কে বাই ভর। মনে রাখবে ত্বরণ বার করার সূত্র হয়ে গেল। কিন্তু কখন এটা? যদি অ্যাপ্লাইড ফোর্স বেশি হয় তখন ত্বরণ থাকবে। অ্যাপ্লাইড ফোর্স যদি এফ কে সমান হয় তাহলে সমবেগে যাবে। আর যদি এমন হয় গতিশীল বস্তুর ক্ষেত্রে সবই তো গতিশীলই হচ্ছে, এফ অ্যাপ্লাইড যদি না থাকে, এফ হতে পারে অনেক সময়, দেখো আমি উদাহরণ দিচ্ছি, অ্যাপ্লাইড 0 হলে সাইকেল চলছে, আমি বল প্রয়োগ করছি না, মানে পেডেল মারছি, তাহলে কি হবে? বল প্রয়োগ করছি না, ঘর্ষণ তো আছে, রাস্তা তো ঘর্ষণ আছে, সাইকেল এতক্ষণ চলে আসছিল, এবার আমি পেডেলটা বন্ধ করে দিলাম, কিছুটা গিয়ে থেমে যাবে, তার মানে কি হবে? মন্দন হবে। পরিষ্কার, অ্যাপ্লাইড ফোর্স নাই, তখন মন্দন হবে, থামবে। ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস এফ কে বাই এম হবে। শুধুমাত্র ওই ঘর্ষণ বলের জন্যই এর মন্দন হবে, এফ কে বাই এম। মাইনাস আছে মানে মন্দন, কিন্তু মন্দন আমরা আলাদা করে মন্দন কথাটা লিখবো না কখনোই। হ্যাঁ, গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি অ্যাপ্লাইড ফোর্সে 0 হয়, ইঞ্জিন যদি বন্ধ করে দিয়ে কার চালাতে থাকে তাহলে একটু পরে তো বন্ধ থেমে যাবে, ঘর্ষণ বলের জন্য থেমে যাবে, সেই মন্দনটা কত হবে? এটা বোঝা গেল? আচ্ছা, এবার এফ কেও আবার সমানুপাতিক এন, সমানুপাতিক চিহ্নটা আবার সমান সমান দিয়ে ফেলতাম। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে এটা ছিল, চল ঘর্ষণের ক্ষেত্রেও কিন্তু এফ কে সমানুপাতিক এন। তাহলে এবার এফ কে ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক আসবে, আবার এইখানে ধ্রুবকটাকে আমরা লিখবো মিউ কে ইন্টু এন। মিউ কে মানে হচ্ছে এখানে একই রকম চল ঘর্ষণ গুণাঙ্ক, এর মান একক নেই। আচ্ছা, কোন অঙ্কে আলাদা করে চল ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা থাকে না, সেখানে একটা মিউ দেওয়া থাকে, তাহলে ওই একটা মিউ দিয়ে দুই ক্ষেত্রেই কাজে লাগাতে হবে। মানে গুণাঙ্কের ক্ষেত্রে যদি উল্লেখ না করে, যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে অঙ্ক করবো। এখন ঘর্ষণ বল আর অ্যাপ্লাইড ফোর্সের মধ্যে একটা গ্রাফ আঁকবো। দেখো, আমাদের বোঝা হয়ে গেছে মোটামুটি ঘর্ষণ বল এফআর, ফ্রিকশনাল ফোর্স দুই রকম, একটা এফএস আর একটা এফকে। বুঝতে পারছো? ফ্রিকশনাল ফোর্স দুই রকম, এফএস আর এফকে, আর এফএস এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এফএল। পরিষ্কার? এবার ঘর্ষণ বলের সঙ্গে আমরা ঘর্ষণ বল এবং অ্যাপ্লাইড ফোর্স এফ অ্যাপ্লাইড লেখচিত্র। দেখো লেখচিত্রটা ইম্পর্টেন্ট লেখচিত্র একটা। এইদিকে এফআর মানে ঘর্ষণ বল, এফআর মানে দুটোই আছে কিন্তু, আর এইদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আমরা যেটা প্রয়োগ করছি বস্তুর উপর, অ্যাপ্লাইড ফোর্স। যখন অ্যাপ্লাইড ফোর্স কম তখন ঘর্ষণ বল কম এবং সমান। মনে আছে? 1 নিউটন। আর সেই ঘর্ষণ কি? স্থিত ঘর্ষণ বল। অ্যাপ্লাইড ফোর্স 2 নিউটন, স্থিত ঘর্ষণ বল 2 নিউটন।
তাহলে দেখো সমান সমান যাচ্ছে, সমান সমান যাচ্ছে মানে সরলরৈখিক হচ্ছে একদম। আর এমন সরল রেখা হচ্ছে দেখো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তারপরে দেখো খেয়াল করো, অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, ঘর্ষণ বল বাড়ছে, অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, ঘর্ষণ বল বাড়ছে। অ্যাপ্লাইড ফোর্সের একটা এমন একটা ভ্যালুর জন্য ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল, এতক্ষণ তো স্থিত ঘর্ষণ স্থির, কিন্তু স্থিত ঘর্ষণ বলের মান সর্বোচ্চ, ঠিক আছে। তারপরে আবার এবার চলতে শুরু করবে, চলতে শুরু করা মানে আবার চল ঘর্ষণ বলের মান একটু কম হবে, একটু নামিয়ে দাও এখান থেকে, এখান থেকে নামিয়ে দিয়ে এইবার একটা আরেকটা সরল রেখা ড্র করো। এবার চল ঘর্ষণ বল সেটা সমান সমান থাকে না, চল ঘর্ষণ বল সমান। আচ্ছা এইবার বলো, এইখান থেকে আমি তোমাদের একটু ডিভাইড করে দিচ্ছি ব্যাপারটাকে, ধরো এইখান থেকে এটুকু স্থিত ঘর্ষণ না, আর এটুকু হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান এটা না, তাহলে বলো তো এই ভ্যালুটা কত? এফএস আর এফএল না, এটা এফএল। আর এইখানে সম্পূর্ণ ঘর্ষণ বলটা কত? এফএস। এফএস এর সর্বোচ্চ মান কত? এফএল। আর এই ভ্যালুটা কত? এই যে এইটুকু ভ্যালু কত দেখি, বলো বলো, এই ভ্যালুটা কত বলো, এই ভ্যালুটা কত? এফ কে। ঘটনা বুঝতে পারছো? আমি বললাম, আমার কথাটা ঠিক বলছি কিনা তোমরা খেয়াল করবে। চলো ঘর্ষণ বলের মান সর্বদা স্থিত ঘর্ষণ বলের মান অপেক্ষা কম। চলো ঘর্ষণ বলের মান সর্বদা স্থিত ঘর্ষণ বলের মান অপেক্ষা কম, সর্বদা আমি বলছি, কি ঠিক বলছি কিনা? চলো ঘর্ষণ বলের মান কি সর্বদা স্থিত ঘর্ষণ থেকে কম? স্থিত ঘর্ষণ তো এইটুকু, আর চলো ঘর্ষণ তো এইটুকু। কখন কম? এফএল এর চাইতে এফ কে কম, কিন্তু এটাও তো স্থিত ঘর্ষণ। তোমাকে যদি বলা হয় চলো, আবার যদি এটা বলে চলো ঘর্ষণ বল সর্বদা স্থিত ঘর্ষণ বলের চাইতে বেশি, আমার মোবাইল না, আর তোমাকে যদি এটা বলে চলো ঘর্ষণ বলের মান স্থিত ঘর্ষণ বলের চাইতে বেশি সর্বদা, এটাও ভুল। স্থিত ঘর্ষণ বলের মান তো ভেরিয়েবল, এবং হাইয়েস্ট ভ্যালুটা চলো ঘর্ষণ থেকে পাবো, ব্যাপারটা এটা। তার প্রশ্ন থাকলে ঠিকঠাক চিন্তা করে অ্যান্সার করো। তো বুঝে গেছো গ্রাফটা? ইম্পর্টেন্ট গ্রাফ। এইবার আমরা আসি, তোমাদের যদি বেসিক এটুকু ক্লিয়ার হয়ে থাকে, এবার আসি অঙ্কতে। দেখি এটুকুর বেসিক যদি হয়ে থাকে। দেখো 1 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে, হ্যাঁ অমসৃণ মানে ঘর্ষণ আছে। 1 কেজি ভরের একটা ব্লক অনুভূমিক তলে আছে। এখানে দেখো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, আবার চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ব্লকটির উপর ঘর্ষণ বল এবং ত্বরণ নির্ণয় করো। যখন বাইরের যে প্রযুক্ত বল, এই যে এফ, একবার বলছে 1 নিউটন, 2 নম্বর বলছে 2 নিউটন, 3 নম্বর বলছে 2.5 নিউটন। আচ্ছা এটা চলতে চাইলে কি বলে বাধা দিবে? চলতে চাইলে বাধা দিবে হচ্ছে এফ এস। সর্বোচ্চ বাধা দিতে পারে কত বল দিয়ে? এফএল। দেখো কথাগুলোর মানে বোঝো, সর্বোচ্চ বাধা দিতে পারে চলা শুরু করতে কত বল দিয়ে? এফএল বল দিয়ে। আচ্ছা আমাকে এই অঙ্কটা করতে গিয়ে বা এই ধরনের অঙ্ক করতে গিয়ে আমাকে চেক করতে হবে বস্তু চলবে কিনা। এখানে ত্বরণ বার করতে দিয়েছি তো, বস্তু যদি নাই চলে তাহলে ত্বরণ করতে হবে, আগে চলবে কিনা এটা চেক করতে হবে। এবার চলবে কিনা আমরা কি করে চেক করব? আমরা দেখব সামনের দিকে যে অ্যাপ্লাইড ফোর্স সেটা এফএল এর চাইতে বড় না ছোট, তাহলে ফার্স্ট চেক করতে হবে। 1 নম্বর দেখো, 1 নম্বরে এফ এর মান কত? 1 নম্বরে এফ এর সামনের দিকের বল কত? 1 নিউটন না, 1 নিউটন। এইবার দেখো এফএল টা বার করে দাও, দেখো বের করে দেখো চলবে কিনা। এফএল এ যদি বড় হয় তাহলে চলবে না, কিন্তু এফএল ইকুয়াল টু মিউ এস ইন্টু এন, এন মানে এটার ওজনই হবে, তাই না? তাহলে মিউ এস হচ্ছে 0.2 আর ওজন কত? 1 কেজি, মানে এন এর ভ্যালু 10 নিউটন না, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে এখানে? 2 নিউটন। এফএল এর ভ্যালু দেখো 2 নিউটন, সামনের দিকের বল তুমি প্রয়োগ করছো 1 নিউটন, বাধা দিতে পারে তো বেশি বল, তা চলবে নাকি? আরো বল সহ্য করতে পারবে ও? 2 নিউটন। হ্যাঁ তাহলে বলো, এখন দুটো প্রশ্ন আছে, ঘর্ষণ বল কত আর ত্বরণ কত, ইম্পর্টেন্ট কথা। এটা হচ্ছে এফএল এর ভ্যালু 2 নিউটন, মানে সর্বোচ্চ যে বল দিয়ে বাধা দিতে পারে সেটা, কিন্তু সবসময় কি এই বল প্রয়োগ করবে? সামনের দিকে বল তুমি কত দিচ্ছ? 1 নিউটন এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে ঘর্ষণ বল কত হবে?
1 নিউটন হবে। এর ক্ষমতা হচ্ছে 2 নিউটন প্রয়োগ করা, ম্যাক্সিমাম সেটা। আমি যদি 2 নিউটন সামনের দিকে দিই তখনও ম্যাক্সিমাম 2 নিউটন আমাকে দিতে পারবে। হ্যাঁ, তাহলে তাহলে ঘর্ষণ বল কত বলো? সুতরাং ঘর্ষণ বল অ্যান্সার হয়ে গেল। দেখো ঘর্ষণ বল কত? 1 নিউটন। অ্যাপ্লাইড ফোর্সটাই ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বলের মান তো ফিক্সড না। আর ত্বরণ কত? চলবেই তো না, তাই না? এখানে এখানে একটা লাইন লিখে দিই, এফ এল, এখানে এফ এল গ্রেটার দেন আছে এফ, সুতরাং চলবে না। সুতরাং ঘর্ষণ বল মুছে গেল। আর ত্বরণ কত? 0। ফার্স্ট কেস তাহলে চলবে না, বুঝতে পারছো? সেকেন্ড কেসটা দেখো, এফ এল কিন্তু আবার বার করা আছে। হ্যাঁ, এফ এলটা লাগতে পারে পরের অঙ্কটাতে। 2 নম্বর কেস, সামনের দিকের বল কত? 2 নিউটন। পেছন দিকে বাধা দিতে পারে সর্বোচ্চ কত বলে? 2 নিউটন। তুমি সামনের দিকেও 2 নিউটন দিচ্ছ আর এফ এল এর মানও 2 নিউটন, চলবে কি? তাও চলবে না। এটা এফ এল এর মান হচ্ছে 2 নিউটন এখন আছে। এখন ঘর্ষণ বল কত তাহলে? সামনের দিকের বল যা তাই। হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল এখানে এফ এল ইকুয়াল টু কি আছে? অ্যাপ্লাইড ফোর্স আছে, এফ অ্যাপ্লাইড আছে, তাও চলবে না। এফ এল অ্যাপ্লাইড ফোর্সের সমান হলেও চলে না। কতক্ষণ চলে না? যতক্ষণ পর্যন্ত এফ এল অ্যাপ্লাইড ফোর্সের থেকে কম অথবা সমান, ততক্ষণ চলে না তো। এটা চলবে না, চলবে না। আর কন্ডিশন এটা চলবে, কন্ডিশন কখন? তাহলে এফ এল থেকে কি, ও উল্টা লিখলাম নাকি? হ্যাঁ, উল্টা লিখলাম। যখন এটা হবে ততক্ষণ চলবে না। এবার চলবে কখন? এফ এল থেকে যখন অ্যাপ্লাইড ফোর্স বেশি হবে, চলবে। কন্ডিশন এটা। এবার সমান আছে, চলবে না। আর এখানে এফ এল বড় ছিল, তাও চললো না। এখানে তো অ্যাপ্লাইড নাম নেই, এখানে এফ আছে, সুতরাং চলবে না। হ্যাঁ, এবার ঘর্ষণ বল কত তাহলে? যা প্রয়োগ করছো তাই, যতক্ষণ চলবে না তুমি যা প্রয়োগ করছো সেটাই ঘর্ষণ বল, 2 নিউটন, মানে এফ এল এর মানটাই। ত্বরণ কত? 0, চলবে তো না। 3 নম্বরে দেখো, 3 নম্বরে এইবার চলবে, কারণ সামনের দিকে 2.5 নিউটন, পেছন দিকে 2, কিন্তু এফ এল এর মান এখন কিন্তু এফ এল দিয়ে চলবে না। যখন চলবেই, আমি চেক করে নিলাম এটা চলবে। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি যে এফ অ্যাপ্লাইড গ্রেটার দেন কি এফ এল, তাহলে চলবে। যখনই চলবে তখন আর এফ এল কাজ করবে না, তখন চলে আসবে এফ কে। তাহলে এই দিকে এখন এফ কে, আর এফ কে এর ভ্যালু কত? এখানে ঘর্ষণ বল এফ কে টাই, মনে আছে তো? ঘর্ষণ বল কিন্তু এবার এফ কে, ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ কে দেওয়া আছে, দেখো 0.15 ইন্টু এন মানে 10, মানে 1.5। ঘর্ষণ বল একটা অ্যান্সার হয়ে গেল। এবার ত্বরণ, সামনের দিকের বল 2.5, পেছন দিকের বল এফ কে 1.5 বাই ভর কত? 1, তার মানে এটা কত হলো? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার ত্বরণ আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, তাহলে ঘর্ষণের কনসেপচুয়াল বিষয় এটা পুরোপুরি, এই জন্য অঙ্কটা নেওয়া। লিমিটিং ফ্রিকশনের সমান বা লিমিটিং ফ্রিকশনের থেকে কম বল যদি প্রয়োগ করা হয়, লিমিটিং ফ্রিকশনের থেকে যদি সমান বা লিমিটিং ফ্রিকশনের কম বল প্রয়োগ করা হলে কিন্তু চলবে না ততক্ষণ। আর ততক্ষণ ঘর্ষণ বলের মান অ্যাপ্লাইড ফোর্সটাই হবে। যখনই চলতে শুরু করবে তখন আর এফ এল ও কাজ করবে না, এফ এস ও কাজ করবে না, কাজ করবে এফ কে। তখন এফ কে দিয়ে আমাদের ত্বরণ বার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার তো একদম? এবার দেখো, একটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে একটি বস্তু এত বেগে চলছে, ওই যে চলছে, গাড়ি চলছিল কিন্তু বল প্রয়োগ করছিল না, ইঞ্জিন বন্ধ করা, গাড়ি কি হবে? থেমে যাবে। ওই কেসটাই তাহলে হবে আমার মনে হয়। সমবেগে চলছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়, ওই যে থেমে যায়। চলো ঘর্ষণ বল, আচ্ছা চলো ঘর্ষণ বল না এটা, হ্যাঁ গুণাঙ্ক সম্পন্ন হবে, কারণ এখানে অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি গুণাঙ্ক, মানে মিউ কে বার করতে হবে এবং কত সময় পরে থামবে এটা বার করতে হবে। দেখো ত্বরণ, এখানে মনে আছে ড্রাইভিং ফোর্স নাই, শুধুমাত্র অপোজিং ফোর্স কত? এফ কে বাই এম, ঠিক কিনা? আচ্ছা, এবার মাইনাস এফ কে মানে হচ্ছে মিউ কে ইন্টু এমজি, এমজি এমজি আর নাই, থাক এমজি করে দিলাম বাই এম, এম এম কেটে গেল, মাইনাস মিউ কে ইন্টু জি, ঠিক আছে না? ত্বরণ এটা। দেখো আমি আবার ত্বরণ বার করতে পারবো, কোথা থেকে বলো তো ত্বরণ বার করতে পারবো? ওই যে প্রথমে এত গতিবেগ নিয়ে যাচ্ছিল, তারপর থেমে গেল,
আবার ইউ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু কত 50 মিটার। কারণটা বার করে নাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ বলো, 20 নাকি? ও ওইটাই 50, হ্যাঁ 20। হ্যাঁ তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। হলো, অনেকে বলে থাকবে দেখবে যখন মন্দন তখন মাইনাস দিয়ে করবে, না করবে, মানে সূত্রটা মাইনাস দিয়ে লিখবে, না লিখবে না, মন্দনের ভ্যালু মানে ত্বরণের ভ্যালু মাইনাস বসাবে, ঠিক আছে? বলছিলাম তাহলে ভি স্কোয়ার জানি কত, 0, ইকুয়াল টু ইউ স্কোয়ার 20 স্কোয়ার মানে 400 লিখে দিই একবারে, প্লাস 2a বার করবো, আর এস কত 50। দেখো তাহলে 100 এ 50 ইন্টু 2 মানে 100 ইকুয়াল টু মাইনাস 400 হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 2a সমান করে দিতে পারি, এই একটা এ বার করছি তো, এই একটা এ আর এই একটা এ সমান করে দাও, তাই তো মিউ বেরিয়ে যাবে। তাহলে সুতরাং মাইনাস মিউ কে ইন্টু জি ইকুয়াল টু -4। এবার মাইনাস গেছে তো? হ্যাঁ যাবেই, নাহলে কিন্তু বিভিন্ন জায়গায় গন্ডগোল হবে। তুমি জটিল কোনো অঙ্ক করতে গেলে এগুলো ঠিকঠাক না বসালে গন্ডগোল হবে। তাহলে 4/g এর মান 10 ধরি, তাহলে 0.4 হয়ে গেল আনসার, ঘর্ষণ গুণাঙ্ক। এবার কত সময় পরে থামবে, এটা তো পারবে, এটা তো কত সময় পরে থামবে, 2 নম্বর, এটা একমাত্রিক গতি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা 0, এটা ইউ, এর ভ্যালু কত -4, তাহলে -4 ইন্টু টাইম বের হলো, তারপর টি ইকুয়াল দেখো 5 সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেল অঙ্কটা, দুটো অ্যান্সার হয়ে গেল। এবার দুটো অঙ্ক আছে, আমি একটা করব, তোমরা আরেকটা করবে, একই টাইপের আছে, আমি প্রথমটা করব, তোমরা দ্বিতীয়টা করবে। দেখো প্রশ্ন হচ্ছে, এমবরের একটা বস্তু একটা তলের উপর আছে, স্থির অবস্থায় আছে, এফ এর মান কত হলে, এই যে এই বলটার মান কত হলে ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম করে। উপক্রম হওয়া মানে হচ্ছে তার থেকে বেশি বল দিলে চলবে, তার মানে নিশ্চয়ই সেখানে লিমিটিং ফ্রিকশন কাজ করছে, বুঝতে পারছো? আর দেখো কিভাবে করবে, চলবে কোন দিকে, নিশ্চয়ই তল বরাবর চলবে তো, তাহলে আমাদের বল যেটা ড্রাইভিং ফোর্স সেটা তল বরাবর। এই যে এফ এর দুটো উপাংশ করবো আমরা, একটা এদিকে একটা এদিকে, এটা কাজ, এই কাজ তেরা জিনিসকে আগে সোজা করে নিতে হবে, যত তেরা ভেক্টর আছে, আর ভেক্টরের ক্ষেত্রেই তেরা থাকে, সোজা করে নাও। হ্যাঁ তাহলে থিটা এটা হলে থিটা এটা হবে, তাহলে এটা এফ কস থিটা আর এফ সাইন থিটা। আসলে কি বলো তো, তাহলে এই বস্তুটার উপর কি কি বল ক্রিয়া করছে তুমি যদি এখানে আলাদা করে ড্র করো, একটা তো এমজি, আর নিচের দিকে আর কি আছে বলো তো, এফ সাইন থিটা, উপর দিকে এন, আর আছে এই দিকে এফ কস থিটা, আর কিছু আরেকটা বল আছে, এটা যেহেতু চলার উপক্রম করছে সেহেতু উপক্রম করা মানে হচ্ছে পেছন দিকে লিমিটিং ফ্রিকশন আছে। আচ্ছা উপক্রম করা মানে তো চলছে না, না উপক্রম করা মানে কিন্তু চলছে না, চলবে না, তার কন্ডিশনটা কি বলতো, চলবে না, দেখি এফ এল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু কি, কার সমান, কার এফ অ্যাপ্লাই কত এখানে, এফ কস থিটা তো ও চালাচ্ছে, চলবে না যদি এটা হয়, আমার কথা বুঝছো? না চলার শর্ত এটা। এবার এফ এল মানে হচ্ছে মিউ এস ইন্টু এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ কস থিটা, ঠিক আছে? আচ্ছা এবার তাকাও ছবিতে, এন এর ভ্যালু কি এমজি, তাকাও ছবিতে, এন এর ভ্যালু কার সমান, হ্যাঁ তাহলে এমজি প্লাস এফ সাইন থিটা আছে, তাহলে এমজি আছে প্লাস এফ সাইন থিটা আছে, ঠিক এটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ কস থিটা। বার করতে হবে এফ, কিছুই না, এফটাকে একদিকে করো, এখানে মিউ এস এফ সাইন থিটাটা এই পাশে নিয়ে যাচ্ছি, হ্যাঁ তাহলে এখানে মিউ এস এমজি রাখি এদিকে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এফ কস থিটা মাইনাস মিউ এস এফ সাইন থিটা, ঠিক ঠিক আছে তো? এবার এইটুকুর মধ্যেই আমি ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, বাদিকে এটা লিখি, এফ কমন নাও, এফটাই তো লাগবে আমার, এফ ব্র্যাকেটের ভেতরে কি কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা, আচ্ছা এটা কিন্তু লেস দেন আর ইকুয়াল টু কার থেকে, মিউ এস ইন্টু এমজি, ঠিক আছে তো পুরোপুরি? তাহলে এফ লেস দেন অর ইকুয়াল টু মিউ এস এমজি বাই এফ
cos থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। আচ্ছা, এই যে লেস দ্যান ইকুয়াল টু আসলো, তার মানে এফ এই মানের চাইতে কম বা সমান যদি হয় তাহলে কি চলবে না। তাহলে চলবে কখন? এফ যখন এর থেকে বড়। আচ্ছা, এবার তাহলে বলো তো, ঠিক করে বলবে, বলের তাহলে এই মানটা না চলার ক্ষেত্রে সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান? সর্বোচ্চ। না চলার জন্য সর্বোচ্চ মান। সর্বোচ্চ এত বল প্রয়োগ করা যেতে পারে, তাই না? সর্বনিম্ন না, কিন্তু সর্বনিম্ন মানে কি, তাহলে আরো প্রয়োগ করা যাবে। তাহলে এটা তুমি লিখতে, এখানে এখন শেষ লাইনে তুমি লিখে দাও এফ ম্যাক্স ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ, কি ভুলেছে? ও হো হো হো, ঠিকই বলছো, ঠিকই বলছো। হ্যাঁ, এফ ম্যাক্স এর ভ্যালু মিউ এস এম জি মিউ এস সাইন থিটা। দেখো, তাহলে এফ এর সর্বোচ্চ মান এটা, যার জন্য বস্তু চলবে না, এত পর্যন্ত বল দেওয়া যেতে পারে। তাহলে ইন ইকুয়ালিটি সাইন দিয়ে করলে আমার মনে হয় ভালো। বুঝতে পারছো? কিচ্ছু না, অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই। আচ্ছা, তোমরা কিন্তু ইকুয়াল টু দিয়েও করতে পারবে, অসুবিধা নাই। এইবার এইটা করবে একই রকম। বল এবার প্রয়োগ হচ্ছে এইভাবে, হ্যাঁ, মিউ এস এম জি আর এফ সাইন থিটা ওইদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এফ কস থিটা তো আছেই, আর এটা প্লাস মিউ এস এফ সাইন থিটা। এবার এটা এইদিকে লিখতে পারো তুমি, এফ কস থিটা প্লাস, কারণ এফটা বার করবো, মিউ এস এফ সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু মিউ জি এম মিউ এস এম জি। এফ কমন নিয়ে একবারে লিখে দিই, এফ কমন নিয়ে মিউ এস এম জি বাই এফ কমন নিলে এখানে কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। বল এর থেকে কম হতে হবে, তাহলে এটাই বলের সর্বোচ্চ মান, তাই না? স্থির থাকতে গেলে এফ ম্যাক্স হচ্ছে, তাহলে এবার এফ ম্যাক্স দিয়ে কিন্তু ইকুয়াল টু দিতে হবে cos থিটা প্লাস মিউ এস সাইন থিটা। সবারই তো হচ্ছে আমার মনে হয়, কিন্তু ক্যালকুলেশনটা দেখো, অযথা বেশি বড় করার দরকার নাই তো। খুব ভালো অঙ্ক। দেখো এবার প্রথম অঙ্কটা দেখো, এফ এর ন্যূনতম মান কত হলে ব্লকটি স্থির অবস্থায় থাকবে। এখানে ব্লকটা কিভাবে রাখা আছে সেটা একটু খেয়াল করো। দেওয়ালে আমি একটা ব্লককে ধরে আছি, একটা ব্লককে ধরো আমি, এই যে দেওয়াল ধরে আছি। এবার বলের মানটা যদি আমি কমিয়ে দিই আস্তে আস্তে, একসময় কিন্তু পড়ে যাবে। তাহলে ন্যূনতম একটা বল লাগবে এটা ধরে রাখার জন্য, মিনিমাম একটা বল লাগবে। ধরো এত নিউটন বল দিলে থাকবে, তার থেকে কম দিলে পড়ে যাচ্ছে। তাহলে এখানে ওই ব্লকটা দেওয়ালে ধরে রাখা আছে এফ বল প্রয়োগ করে। তো এফ বলের ন্যূনতম মান কত লাগবে এটা ধরে রাখার জন্য। আচ্ছা, এটা পড়বে কেন বলতো? এমজির জন্য পড়বে। পড়বে না কেন? ঘর্ষণ বলের জন্য পড়বে না। আর ঘর্ষণ বলের সর্বোচ্চ মান যখন এফ এল, তখনই বল লাগবে ন্যূনতম। হ্যাঁ, তাহলে পড়বে না, দেখো না পড়ার সিদ্ধান্ত, মানে তুমি কন্ডিশন, পড়বে না কখন বলো তো? যখন বলো ইনইকুয়ালিটি সাইন দিয়ে এফ এর গ্রেটার দেন অর ইকুয়াল টু এমজি হবে, তাই তো? না পড়ার সূত্র তো এটা। আর এমজি যদি বড় হয়ে যায় তাহলে পড়ে যাবে। এফ এল মানে মিউ এস ইনটু এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এমজি। দেখো এখানে এন এর ভ্যালু কত? এন কোন দিকে ক্রিয়া করে? সবসময় বস্তুর উপর তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে বস্তুর উপর এন এর ভ্যালু এদিকে ক্রিয়া করে, আর এই দিকে প্রয়োগ করা হচ্ছে এফ। এফ আর এন বিপরীত দিকে, কেউ তো সরছে না কোনো দিকে। তাহলে এফ আর এন এখানে অ্যাকচুয়ালি সমান। তাহলে এন এর জায়গায় আমি শুধু এফ লিখবো, এফ গ্রেটার দেন অর ইকুয়াল টু এমজি। তাহলে এফ মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এমজি বাই মিউ এস। বলের মান এমজি বাই মিউ এস থেকে বেশি হতে হবে বা সমান হলেও চলবে। তাহলে এটা বলের সর্বনিম্ন না সর্বোচ্চ? এর থেকে বেশি লাগবে, তাহলে মিনিমাম এটা। বেশি দিলে কি থাকবেই? বেশি দিলে তো থাকবেই, মিনিমাম এই বল দিতে হবে, তার থেকে বেশি দিলে তো থাকবেই, কম দেওয়া যাবে না। তাহলে এইটা হচ্ছে থাকার জন্য এফ মিন আমার ইজ ইকুয়াল টু এমজি বাই মিউ এস। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো সোজা অঙ্ক না, কি কঠিন? ঘর্ষণ খুব ভালো চ্যাপ্টার, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা একটু ভালো পড়া থাকতে হয়। এবার দেখো, মনে করো নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এটা অঙ্ক। সিনারি দেখেই বলে দেওয়া যাবে বস্তুটা ত্বরণ কত, সংস্থা ত্বরণ। বলছিলাম বলো, তখন ঘর্ষণ নাই তো,
বড়। এখানে ত্বরণের জন্য কোন বলটা দায়ী? শুধুমাত্র ড্রাইভিং ফোর্স কোনটা? এটার ওজন। এটার ওজন তো এইদিকে, তাহলে এটা কোনো কার্যকর না গতির জন্য। তাহলে ত্বরণ হবে 110 10 ইন্টু জি মানে 100, মোট বল এটাই 100 বাই মোট ভর, এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী ত্বরণ। আচ্ছা এইবার কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক, এইবার ব্যাপারটা একটু আলাদা আছে। কি আছে দেখো, দুইটি ব্লক একটি পুলির মাধ্যমে একটি সুতা দ্বারা আবদ্ধ। ব্লক এবং টেবিলের পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4 দেওয়া আছে। ব্লকের ভরের ন্যূনতম মান কত হবে যাতে সংস্থাটি স্থির অবস্থায় থাকে? এবার তো ঘর্ষণ আছে, করতে দিবে না। দেখো আইডিয়া করো, ফিজিক্যাল ব্যাপারটা আগে বোঝো। এই ভরটা যদি আমি খুব কম নেই তাহলে কিন্তু পড়ে যাবে, আর একটু বাড়ালাম তাও পড়ে গেল, আর একটু ভর বাড়ালাম দেখা গেল তখন আর পড়ছে না। বুঝতে পারছো? তাহলে এই ভরের একটা ন্যূনতম মান লাগবে সংস্থা স্থির রাখার জন্য, তাই না? মিনিমাম এই ভরটা কত হবে সেটাই চেয়েছে। বেশি হলে কি অসুবিধা হবে? বেশি হলে তো পড়বেই না, কিন্তু মিনিমাম একটা মান লাগবে। সেই মিনিমাম মানটা কত? যখন মিনিমাম মান, তখন এইদিকে অবশ্যই এফএল ক্রিয়া করছে। কে ঘর্ষণ বলতে এখানেই কাজ করবে না? তল বস্তুর উপর এইদিকে দিচ্ছে, বস্তু তলের উপর দিচ্ছে কিন্তু এফএল এর দিকে, আমি প্রথমেই বলছিলাম। কিন্তু তলের গতি নিয়ে তো আমরা পড়াশোনা করি না, আমরা বস্তুর গতি নিয়ে। তলের উপর কত বল প্রয়োগ করছে পড়ুক। হ্যাঁ, আর এখানে কত? 100 নিউটন, তাই না? একবারে লিখে 100 নিউটন, বুঝতে পারছো তো? আর এখানে টার্ন ক্রিয়া করে টি, এখানে তৃতীয় সূত্র অনুসারে প্রতিক্রিয়া থাকবে টি। আবার এইখানেও যেহেতু সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, এখানেও কিন্তু টার্ন টি 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 হবে। হ্যাঁ বলছিলাম যেহেতু সাম্যাবস্থায় আছে, টার্নের মান 100 নিউটন। কি টার্নের মান 100 নিউটন না? আচ্ছা, টার্ন কিন্তু 100 নিউটন। আমরা সবার আগে পেয়ে গেলাম টার্ন ইজ ইকুয়াল টু 100 নিউটন। এবার তুমি তাকাও, উপরের বস্তুটা চলবে না কখন? যদি এফএল, আবার সেই কন্ডিশন, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টি হয়। চলবে না মানে স্থির থাকবে, স্থির থাকার শর্ত চলবে না যদি এফএল গ্রেটার দেন অর ইকুয়াল টু টি হয়। বাস, অঙ্ক শেষ। এত সুন্দর সুন্দর অঙ্ক। এফএল মানে মিউ এস ইন্টু এন গ্রেটার দেন অর ইকুয়াল টু টি, টি তো জানি। এবার মিউ এস তো দেওয়া আছে, বসিয়ে দিই। আচ্ছা আরেকটা লাইন না হলে লিখি, গ্রেটার দেন ইকুয়াল টু টি। সব জানো, বলো মিউ এস কত? 0.4। এই ভরটাই তো বার করতে হবে, তাই না? তাহলে এম ইন্টু জি হচ্ছে 10 বসিয়ে দিই, আর এদিকে টি মানে হচ্ছে 100 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে 10 শেষ, একটা শূন্য কাটা গেল। তাহলে এম মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 বাই 0.4 না? 10 বাই 0.4। 10 বাই 0.4 মানে হচ্ছে 25 বোধহয়, 25 কেজি। এখন দেখো ইনইকুয়ালিটি সাইনটা দেখো, তাকাও, পড়া ভাবো। যদি ভরের মান 25 কেজির সমান বা বেশি হয় তাহলে পড়বে না। তাহলে এম এর মিনিমাম মান কত হবে না পড়ার জন্য? 25। এটা মিনিমাম, ম্যাক্সিমাম না কিন্তু। তাহলে এম মিন ইকুয়াল টু 25 কেজি। নেক্সট, 1 কেজি ভরের ব্লকটির উপর ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। আচ্ছা আবারও কথা, ঘর্ষণ, হ্যাঁ ঠিক আছে, ঘর্ষণ মিউ এস দেওয়া আছে। ত্বরণ বার করতে হবে, সংস্থা, সুতার টান নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো, বিষয়টা হচ্ছে যদি ত্বরণ নির্ণয় করো বলে তাহলে মিউ এসটা কেন দেওয়া আছে? ত্বরণ নির্ণয় মানে চললে তো মিউ এস থাকার কথা না, কিন্তু ত্বরণ তো শূন্য হতে পারে, নাও তো চলতে পারে। তার মানে ফার্স্ট চেক করব কি করে? এফএল দিয়ে। দেখো এটার ওজন কত? 4 কেজি। তারপরে বল কত? 140 নিউটন নিচের দিকে। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এখানে টান কত? 40 নিউটন। তাহলে এখানে টান কত? 40 নিউটন। আমি দেখবো এই 40 নিউটনের থেকে এফএল এর মান বড় না ছোট। যদি এফএল এর মান 40 থেকে ছোট হয় তাহলে চলবে, তখন আর মিউ এস লাগবে না, তখন মিউকে। কিন্তু এফএল বার করার জন্য মিউ এস লাগছে। তাহলে আমি দেখবো 40 নিউটনের থেকে বড় কিনা কে? এফএল। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো চলবে কিনা। তাহলে সবার আগে এফএল বার করে দিতে হবে, টু চেক করার জন্য এফএল আমরা বার করবো সবার আগে। এফএল মানে মিউ এস ইনটু এন। এন মানে আমি 10 লিখে দিলাম, হ্যাঁ বলো তো কেন 10 লিখলাম? 1 ইন্টু 10, 1 কেজি। আচ্ছা মিউ এস এর ভ্যালু কত? 0.6 ইন্টু 10। আরে মাত্র 6 নিউটন তো এফএল, বাধা দিতে পারবে অল্প বলে।
সামনের দিকের বল পাচ্ছে 40 নিউটন, তাহলে তো চলবেই, চলবে, শিওর চলবে তাহলে। সুতরাং চলবে। আচ্ছা, যেহেতু যেহেতু 40 নিউটন গ্রেটার দেন এফএল, সুতরাং ত্বরণ থাকবে। এটুকু বুঝছো তো? তাহলে কাজ করবে কে? যদি চলেই তখন তো আর এফ কে। হ্যাঁ, তাহলে 1 নম্বর ঘর্ষণ বল বলতে এখানে এফ কে কি মিউ কে ইন্টু এন লাগবে। তাহলে মিউ কে কত? 0.5, এন কত? আবার 10, মানে এখানে এফ কে এর ভ্যালু হচ্ছে 5 নিউটন। সুতরাং ত্বরণ সংস্থার উপর অ্যাপ্লাইড ফোর্স এই 40, আর অপোজিং ফোর্স শুধু এটাই বাধা দিচ্ছে কত? 5 নিউটন এখন। হ্যাঁ, তার ত্বরণ এ ইকুয়াল টু 40 মাইনাস 5 বাই সংস্থার ভর, মোট ভর 1 যোগ 4 মানে 5। সবাই বুঝতে পারছো? না বুঝতে বলবে। কত হচ্ছে এটা? 35/5, 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। হয়ে গেল না ত্বরণ? সুতায় টান, সুতায় টান, কোনো সমীকরণ নাই, সমীকরণ ছাড়া। এক একজন অঙ্ক করায় 3টা বস্তু 3টা সমীকরণ বানাচ্ছে, সলভ করানো শুরু করছে, সমাধান করতেছে, বিশাল 3 পাতা। বলো, এক লাইনে হবে, এক লাইন। বলো তুমি সেটা। জি প্লাস কেন? এটা নিচের দিকে নামবে না? হ্যাঁ, বাস হয়ে গেল। টান ইজ ইকুয়াল টু এম 4 জি মাইনাস এ, নিচের দিকে নামছে, বাস হয়ে গেল। 4 ইন্টু জি মানে 10 মাইনাস এ মানে 7, কত হলো? 3 3 4 12 নিউটন টান। এটা খুব ভালো অঙ্ক, কনসেপ্ট আছে প্রচুর এর মধ্যে। এখানে দেখো পরের থিওরি, মোট সংস্পর্শজনিত বল। এটা কথাটা কি? নেট কন্টাক্ট ফোর্স কত? নেট কন্টাক্ট ফোর্স। দেখো, ঘর্ষণ বল তো একটা কন্টাক্ট ফোর্স, সংস্পর্শ ছাড়া ঘর্ষণ বল ক্রিয়া করে না। আরেকটা সংস্পর্শজনিত বল আমরা মেকানিক্সে পড়ছি, সেটা তো নর্মাল রিঅ্যাকশন এন। তা দুইটা আছে। তাহলে দেখো, এই বস্তুর উপর আমি যদি এই দিকে বল প্রয়োগ করি, অ্যাপ্লাইড ফোর্স যদি এই দিকে হয়, ঘর্ষণ বল কত কোন দিকে ক্রিয়া করে? এইদিকে, তাই না? এটা ঘর্ষণ বল ক্রিয়া করবে। আচ্ছা, ঘর্ষণ বল এফ আর নাম দিলাম, ঠিক আছে? কোথায় অ্যাকচুয়ালি এটা এটা কিন্তু কন্টাক্ট ফোর্স, মানে ক্রিয়া করছে এইখানে, হ্যাঁ, বস্তুর উপর এইখানে ক্রিয়া করছে। এটা এটা একটা কন্টাক্ট ফোর্স, আবার লম্ব প্রতিক্রিয়া আরেকটা কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্স কয়টা আছে? এখানে বলা আছে মোট কন্টাক্ট ফোর্স। মোট মানে দুইটা ভেক্টর, তো তাদের যোগফল, ব্যাস। ভেক্টর যোগ কত? এদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তো 90 তে দুটো ভেক্টর থাকলে রুট ওভার এল স্কয়ার প্লাস এফ আর স্কয়ার, বাস। মোট সংস্পর্শজনিত বল জনিত বল এফসি নাম দিলাম, কন্টাক্ট ফোর্স। সেটা কার সমান? রুট ওভার এন স্কয়ার প্লাস ঘর্ষণ বল যেটা, সেটা স্কয়ার। ঘর্ষণ বলের মান বিভিন্ন হতে পারে, হতে পারে না? এফ আর স্কয়ার। ঘর্ষণ বলের সর্বাধিক মান কত? টোটাল সমস্ত ঘর্ষণ মিলে, চল ঘর্ষণ, আবর্ত চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ মিলে, আবর্ত ঘর্ষণ তো কমই হয়, ওটা ছাড়ো, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ মিলে কোন বলটা সব থেকে বেশি? এফএলটাই সব থেকে বেশি। এফএলটাই, যে গ্রাফের চূড়াটাই হচ্ছে এফএল ছিল, তাহলে এফএলটাই সব থেকে বেশি। তো তোমাকে যদি বলে এফ সির ম্যাক্সিমাম ভ্যালু কত, তখন আমি নিব এফ আরটাকে কি লিখবো? এফএল লিখবো, ঠিক আছে না? এইবার সেই ক্ষেত্রে দেখো সূত্রটা আমি, এফএল মানে আবার মিউ এস ইন্টু এন হোল স্কয়ার, ঠিক আছে? এন বাইরে আসবে, রুট ওভার 1 প্লাস মিউ এস স্কয়ার। এটা হচ্ছে কন্টাক্ট ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু। মনে রাখো, মনে রাখো, এগুলো টার্ম গুলো মনে রাখো। এবার বলো, কন্টাক্ট ফোর্সের মিনিমাম ভ্যালু কত হবে? যখন ঘর্ষণ ক্রিয়া করবে না, যখন ঘর্ষণ থাকবে না, তখন একটা বল থাকবে, তখনই কন্টাক্ট ফোর্সের মিনিমাম ভ্যালু কি? তাহলে এফ সি এর মিনিমাম, এফ সি এর মিনিমাম ভ্যালু কখন? যখন ফ্রিকশন ফোর্স একদম 0 হবে। তার মানে কত আসবে? এখানে এন আসবে। এটা হচ্ছে কন্টাক্ট ফোর্সের মিনিমাম ভ্যালু। তাহলে কন্টাক্ট ফোর্স আমি বলতে পারি, সুতরাং কন্টাক্ট ফোর্সের লিমিট, বড় তো সীমা, বড় বড় কি শিখলা? কন্টাক্ট ফোর্সের সীমা, হ্যাঁ বলো, কন্টাক্ট ফোর্সের সীমা ম্যাক্সিমাম কত? এইটা। মিনিমাম কত? এইটা। তাহলে নিশ্চয়ই এফসি থাকবে লেস দেন অর ইকুয়াল টু এন রুট ওভার 1 প্লাস মিউ স্কয়ার, এটা ম্যাক্সিমাম ভ্যালুটা, আর মিনিমাম থাকবে এন। এটা হচ্ছে কন্টাক্ট ফোর্সের
নেট কন্ট্যাক্ট ফোর্সের সীমা, এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে না। হলো? তারপর পরের টপিক, কন্ট্যাক্ট ফোর্স হলো। এবার শোনো, এটা এন, এটা এফ আর, দুইটা বল, দুই কন্ট্যাক্ট ফোর্সের লব্ধি এফসি কোন দিকে, কোন দিকে হবে বলো? এইদিকে হবে। আসলে কিন্তু এটাই এফসি, এটাই কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স ওইদিকে থাকে। এই কন্ট্যাক্ট ফোর্স লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ, ল্যামডা দিয়ে লেখা হয়। তোমাদের বইতে কন্ট্যাক্ট ফোর্সটাকে অনেক সময় লব্ধ প্রতিক্রিয়া বলে, ঠিক আছে? তোমাদের বইতে লব্ধ প্রতিক্রিয়া লেখা আছে, আর ইংলিশ মিডিয়ামের সমস্ত বইতে কন্ট্যাক্ট ফোর্স লেখা আছে। তাহলে এটা বাংলায় কিন্তু এফসি কে কি বলা হচ্ছে? লব্ধ প্রতিক্রিয়া। হয়তো বইতে দেখলে লব্ধ প্রতিক্রিয়া লেখা আছে, তোমরা ভাবলে সব তো পড়ায়নি, এটা হ্যাঁ, ওটার নাম কিন্তু লব্ধ প্রতিক্রিয়া, আমরা ইংরেজিতে কন্ট্যাক্ট ফোর্স বলি। হ্যাঁ হ্যাঁ, এটাকে তুমি লব্ধ প্রতিক্রিয়া এখানে হেডিং এর মধ্যে দিয়ে দিতে পারো। লব্ধ প্রতিক্রিয়া মানে লব্ধি হচ্ছে এন আর এফ আর এর। তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে বলো? সংস্পর্শজনিত বলের সঙ্গে, মোট সংস্পর্শজনিত বলের সঙ্গে লম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ, এটা কি বলে? ব্যাস, দেখে আসে নাকি এই পাশে? হ্যাঁ, লেখো তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে, সংজ্ঞা লেখো। মোট সংস্পর্শ বল ও লম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। দেখো, ঘর্ষণ কোণের সঙ্গে না ঘর্ষণ গুণাঙ্কের একটা সম্পর্ক আছে। তাহলে এখানে ল্যামডা ও মিউ এস এর সম্পর্ক। আচ্ছা, মিউ এস তো নাও হতে পারে, যে কোনো মিউ লেখো, চলো ঘর্ষণও তো হতে পারে। মিউ এর সম্পর্ক। আবার ছবিটা আঁকি, একই ছবি আঁকো। এদিকে তো এফ অ্যাপ্লাইড ফোর্স হয়, এদিকে হচ্ছে কি বলে, আমি সর্বোচ্চ মানটা নিলাম এটা, তাহলে এটা মিউ এস দিতে হবে। আর এটা এন নিলাম, আর এটা এফসি দিলাম। দেখো যেটা বলছি, এটা ল্যামডা। আমি একটু আগে বললাম ওই ছবিটাই, কিন্তু একটু আগে বললাম এন আর এফ এল এর লব্ধি কি? এফসি। আচ্ছা, লব্ধিকে যদি দুটো উপাংশে বিভাজিত করি, তাহলে এন আর এফ এলই পাওয়া যাবে, অসুবিধা কি আছে? একই তো, দুইটা বলের লব্ধি যেটা হবে, আবার লব্ধিকে উপাংশ বলে দুইটা বলতে অবশ্যই পাওয়া যাবে। তাহলে বলো তো এই উপাংশটার মান কত হবে? এফসি কস ল্যামডা, আর এইটা হবে এফসি সাইন ল্যামডা। বাস, শেষ। সাইন ল্যামডা। তাহলে আমি এন পাচ্ছি এন ইকুয়াল টু এফসি কস ল্যামডা, আর এফ এল পাচ্ছি এফসি সাইন ল্যামডা। সুতরাং মিউ এস ইকুয়াল টু এফ এল বাই এন না? এফ এল কত? এফ এল মানে হচ্ছে এফসি সাইন ল্যামডা, আর ওটা হচ্ছে এফসি কস ল্যামডা। তাহলে এফসি এফসি ক্যান্সেল হয়ে মিউ টু ট্যান ল্যামডা। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস আর কি ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। বোঝা গেল? হ্যাঁ, তবে এটা অঙ্কের দিক থেকে ইম্পর্টেন্ট না, থিওরিটিক্যাল প্রশ্ন অনেক সময় যদি আসে, হ্যাঁ, যে ঘর্ষণ গুণাঙ্ক আর ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক কি, তখন অঙ্কের দিক থেকে খুব একটা ইম্পর্টেন্ট কথা না। আরেকটা কোণ, নততলের একটা কোণ, যেটাকে আমরা বিরাম কোণ বা স্থিতিকোণ বলি। দেখো, বিরাম কোণ বা স্থিতিকোণ কি জিনিস সেটা একটু বুঝে নেই। ধরো একটা নততল, এর নতিটা খুব কম, তাহলে এই কম নতিযুক্ত একটা তলের উপরে একটা বস্তু রাখলে এটা কিন্তু থাকতেই পারে ঘর্ষণ বলের জন্য। আর ঘর্ষণ না থাকলে কি হতো? যতই নতি কম হোক না কেন পড়ে যেতই, যদি ঘর্ষণ না থাকতো, মসৃণ হলে। বুঝতে পারছো? অ্যাঙ্গেল তুমি যদি 1 ডিগ্রিও করো তাও পড়ে যাবে থিওরিটিক্যালি, ঘর্ষণ না থাকলে। আর ঘর্ষণ থাকলে পড়বে না বা নাও পড়তে পারে। কিন্তু আমি যদি কোণ আস্তে আস্তে বাড়াই, পড়ার চান্স, পসিবিলিটি বাড়বে না? আচ্ছা, আরেকটু বাড়াই, আরেকটু বাড়বে, একটা সময় কিন্তু একদম পড়ার উপক্রম হবে, তারপরেই বস্তু আর থাকতেই পারবে না, নিচে পড়ে যাবে। আচ্ছা, কেন পড়ছে আর এতক্ষণ কেন পড়ছিল না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। পড়ছে হচ্ছে, দেখো, যে নততলের উপর একটা বস্তুকে রাখলেই নততল বরাবর বস্তুর উপর একটা
ওজনের উপাংশ ক্রিয়া করে এই বলটার জন্য বস্তু পড়ে mg sin থিটা, তাই না? এই বলটার জন্যই পড়বে নততল বরাবর। তাহলে এই বলটাকে কেউ বাধা দিচ্ছিল, সেটাই তো ঘর্ষণ বল। কোণ যখন কম ছিল এটা স্ট্যাটিক ফ্রিকশন ছিল, তাই না? কোণ আস্তে আস্তে বাড়াচ্ছি যখন mg sin থিটা, থিটা বাড়ছে, যখন কোণ বাড়বে থিটা বাড়বে, থিটা বাড়লে মানে কি এই দিককার বলটা বাড়বে, এই দিককার বল বললে ফ্রিকশনাল ফোর্সও বাড়বে। বাড়তে বাড়তে এক সময় যখন পড়ার উপক্রম হবে, নততলের নতি এমন একটা হবে যে কোণের জন্য এটা পড়ার উপক্রম হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে যে mg sin থিটার ভ্যালুটা হচ্ছে, এই sin সামথিং এর ভ্যালুটা হচ্ছে, এইটা একদম FL এর সমান হবে। FL মনে আছে? FL হাইস্ট। এরপরে তো বস্তু থাকতে পারবে না, এরপরে FL এর থেকে তো এটা বড় হয়ে যাবে, তখন বস্তু পড়ে যাবে। তাহলে আমরা এই যে কোণটাকে, যে কোণের জন্য বস্তু পড়ার উপক্রম করছে, সেটাকে আমরা বলবো বিরাম কোণ বা স্থিতিকোণ। ঠিক আছে? তাহলে বিরাম কোণের সংজ্ঞা এবার আমি কি লিখতে পারি, দেখো আমি এরকম সংজ্ঞা দিতে পারি কিনা। নততলের সর্বোচ্চ যে নতির জন্য, খেয়াল করো, নততলের সর্বোচ্চ যে নতির জন্য একটা বস্তু নততলের উপর সাম্য অবস্থায় থাকতে পারে। ঠিক আছে সংজ্ঞাটা? এটা নততলের সর্বোচ্চ নতি না? আর এই সর্বোচ্চ নতির জন্য কি সাম্য অবস্থা থাকবে, তারপরে বাড়ালে কি হবে? হ্যাঁ, তারপরে তো পড়ে যাবে। তাহলে আমাদের সংজ্ঞাটা এরকম ভাবে দিচ্ছি, অন্যভাবেও দেওয়া যায়। নততলের যে নতির জন্য, সহজ সংজ্ঞা দেখো হবে আরেকটা, নততলের যে নতির জন্য একটি বস্তু নততলের উপর রাখা একটা বস্তু জাস্ট পড়ার উপক্রম করে, সেটাকেও লিখলেও হবে। তাহলে আমরা বিরাম কোণ বা স্থিতিকোণ দেখো সংজ্ঞা লিখছি। তাহলে এবার তাহলে নততলের যে নতির জন্য, মানে কোনটার জন্য? নতির জন্য নততলের উপর রাখা যে সর্বোচ্চ, কথাটা করে লিখে দাও তো এখানে, আমরা এইভাবে লিখি, সর্বোচ্চ নতির জন্য, নততলের যে সর্বোচ্চ নতির জন্য নততলের উপর রাখা বস্তু সাম্য অবস্থায় থাকে, তাকে বিরাম কোণ বা বিরাম বা স্থিতিকোণ বলে। অ্যাঙ্গেল অফ রিপোজ, ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, তাহলে এইবার তোমরা কি বুঝলে? বিরাম কোণে যদি নততল থাকে বা স্থিতিকোণে থাকে, তাহলে পড়ার উপক্রম করবে, পড়বে পড়বে ভাব হবে। আচ্ছা, তার থেকে কোণ কম হলে পড়বেই না, তখন mg sin থিটা কার সমান? স্ট্যাটিক ফ্রিকশনের সমান হবে। আচ্ছা, বিরাম কোণের থেকে কোণ বেশি হলে বস্তু কি হবে? পড়বেই, তখন কিন্তু আর স্থিত ঘর্ষণ থাকবে না, তখন আসবে চল ঘর্ষণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো ত্বরণ নিয়ে পড়বে, সেই ত্বরণটা কত হবে সেটাও বলবো। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি এই কোণটা বিরাম কোণ, আমি ধরে নিচ্ছি নততলের নতি এমন অবস্থায় আছে যেটা বিরাম কোণ আছে। বিরাম কোণ আছে মানে হচ্ছে এর উপর রাখা একটা বস্তুর উপর, এখানে রাখা বস্তু, এই বিরাম কোণ আমি নাম দিলাম ফাই। ফাই একটা স্পেশাল অ্যাঙ্গেল, তাই না? যে স্পেশাল অ্যাঙ্গেলের জন্য বস্তু পড়ার উপক্রম করছে, দেখো এইভাবে বলছো, থিটার সর্বোচ্চ ভ্যালু ফাই, যার জন্য যে কোণের জন্য বস্তু স্থির থাকতে পারছে, কিন্তু এর থেকে বড় হলেই তাহলে এখন আমরা এর উপর উপাংশগুলো নিয়ে নেই। mg sin ফাই এদিকে, ফাই দিয়ে লিখি, mg sin ফাই এদিকে, mg sin ফাই। বিরাম কোণটা একটা স্পেশাল অ্যাঙ্গেল, সেই জন্য আমি থিটা নাম দিলাম না, ফাই দিলাম। ঠিক, পড়ার উপক্রম মানে কি? বিরুদ্ধ বলটা কত? তাহলে এফএল না? বিরুদ্ধ বলটা এফএল। আর আরো কিছু বলা আছে তোমরা জানো, সেটা হচ্ছে একটা হচ্ছে এইদিকে, সেটা জানি কি হয় বলো, এই ছবি তো আঁকতেই হবে তোমাদের। এটা mg sin ফাই হলে এটা mg cos ফাই, আর তার উল্টো দিকে কি থাকে? n। তাহলে এই দিকে কিন্তু mg cos ফাই। ব্যাস, আর কোনো বল আছে? আর কোনো বল নেই। এখানে পড়ার উপক্রম করছে মানে কি mg sin ফাই ইকুয়াল টু fl, ঠিক কি না? উপক্রম তো, তাহলে fl এর সমান সমান হচ্ছে mg sin ফাই। ফাই বিরাম কোণ হলে, কোণ হলে আমি তো তাহলে fl এর ভ্যালু আমি mg sin ফাই লিখবো, আর n এর ভ্যালু তো আমরা দেখতেই পাচ্ছি mg cos ফাই। আচ্ছা, মিউ এস জানি কি হয়? fl বাই n, fl এর ভ্যালু বসিয়ে দাও, mg sin ফাই বাই mg cos ফাই। দেখো mg কেটে যাচ্ছে, কেটে গিয়ে আবার মিউ এস ইকুয়াল টু আসছে আমাদের tan ফাই। তাহলে বিরাম কোণের ট্যানজেন্টের সমান কে? ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, যদি
বলো তো যদি tan phi গ্রেটার দেন মিউ এস হয়, tan phi যদি গ্রেটার দেন মিউ এস হয়, তাহলে বস্তু কি হবে? কোন বড়? হ্যাঁ, পড়ে যাবে। তাহলে ত্বরণ সহ বস্তু পড়বে, তাই না? আচ্ছা, ত্বরণ সহ বস্তু পড়বে, পড়বে। আর যদি tan phi মিউ এস এর থেকে ছোট হয়, তাহলে একা থেকে পড়বে না, কেউ ধাক্কা দিলে তবেই পড়বে। হ্যাঁ, তাহলে একা পড়বে না। তাহলে tan phi লেস দেন মিউ এস হলে নিজে থেকে পড়বে না, বাস, নিজে থেকে পড়বে না। আর সমান হলে পড়ার উপক্রম হবে, সমান তো বলাই হলো, বাস, বিরাম কোণ সম্পর্কে। হ্যাঁ, নেক্সট দেখো, তারপরের পড়া। অমসৃণ নততল বরাবর বস্তুর ত্বরণ। তার আগে আমি একটু বোঝাবো নততল বরাবর বস্তুর ত্বরণ কত হয়। নততল যদি মসৃণ হয়, তোমরা একটু ভাবো বিষয়গুলো। ধরো এটা মসৃণ, আমি কিন্তু এটাকে মসৃণ ধরছি। আচ্ছা, মসৃণের যে কোনো কোণের জন্য বস্তু পড়ে যাবে না, এটা তো বললাম, ঘর্ষণই নাই, বাধা দেওয়ার কেউ নাই। তাহলে যে কোনো কোণের জন্য বস্তু এমজি সাইন থিটা, এই বলের জন্য বস্তু পড়বেই এমজি সাইন থিটা, তাই তাই না? বাধা দেওয়ার বল নেই। আচ্ছা, কিন্তু লম্ব প্রতিক্রিয়া তো থাকবে নাকি? ওজনের এমজি কস থিটা উপাংশ তো থাকবেই, তাই না? আচ্ছা, এরা পরস্পর ব্যালেন্স হয়ে যাচ্ছে, এন আর এমজি কস থিটা। তাহলে নততল বরাবর বস্তুর উপর লব্ধ বল আমরা বলবো এমজি সাইন থিটা, তাই না? বিরুদ্ধ বল নাই, ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই মাস ইকুয়াল টু ত্বরণ। তাহলে বস্তুর ত্বরণ কত হবে বলো, মুখে মুখে ক্যালকুলেশন করো। এমজি সাইন থিটা মাইনাস 0, তাহলে এমজি সাইন থিটা মাইনাস 0 বাই এম, এটাই হচ্ছে বস্তুর ত্বরণ। দেখো এম এম কেটে গিয়ে জি সাইন থিটা হয়, খেয়াল করছো ব্যাপারটা? আচ্ছা, যদি মসৃণ তল হয়, আমি লিখে দিব মসৃণ তল বরাবর, যদিও মসৃণ ব্যাপারটা এই চ্যাপ্টারের বিষয় না। মসৃণ নততল বরাবর বরাবর পতনশীল বস্তুর ত্বরণ সেটা কিন্তু এ ইকুয়াল টু নততল বরাবর বরাবর বল, মানে লব্ধ বল, নেট ফোর্স আর কি, বাই ভর, মানে ড্রাইভিং ফোর্স মানে ওটাই। তার মানে এখানে এমজি সাইন থিটা বাই এম, তার মানে এম এম কেটে গিয়ে আমার এ ইকুয়াল টু আসলো জি সাইন থিটা। তাহলে তল যদি মসৃণ হয়, তাহলে ত্বরণ হবে জি সাইন থিটা। আচ্ছা, কোণ বাড়ালে কি হবে? ত্বরণ বাড়বে না কমবে? দেখো তো, কোণ বাড়লে ত্বরণ বাড়বে। থিটার ভ্যালু যদি বাড়ে, সাইন থিটা বাড়ে। কস থিটা কিন্তু উল্টা, থিটার ভ্যালু কস থিটা কমে যায়। তাহলে থিটা বাড়লে সাইন থিটা বাড়বে, সাইন থিটা বাড়লে এ বাড়বে। তো যত ত্বরণ বাড়বে, আরে কোণ বাড়বে, তত পতনশীল বস্তু ত্বরণ বাড়বে। আচ্ছা, কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন ত্বরণ কত হবে? এই যে উপর থেকে বস্তু ফেলা মানে কি 90 ডিগ্রি হলো তো, তাহলে তাহলে তো জি ত্বরণ নিয়ে পড়বে। ও, তার মানে জি আসবে। 90 ডিগ্রিতে ফেললে তো জি ত্বরণই আসার কথা। হ্যাঁ, তাও তো আসছে। তাহলে মসৃণ তলের ক্ষেত্রে এটা, আর এই দুটো তো এম এন আর এম জি কস থিটা, এটা তো ব্যালেন্স হয়েই যাচ্ছে, এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে যদিও এই বিষয়টা আমাদের মসৃণের ব্যাপার, মানে এই চ্যাপ্টারের বহির্ভূত বিষয়, তাহলে এটা না বললে ওটা বুঝতে না। এবার অমসৃণ, দেখো এবার অমসৃণ তল, এবার চ্যাপ্টারের বিষয়, এবার অমসৃণ নততল বরাবর বস্তুর ত্বরণ। দেখো আবার একটা ছবি আঁকবো, একই ছবি। বলো তো অমসৃণ নততল বরাবর এখানে বলছে, তাহলে নিশ্চয়ই কোণ হবে বিরাম কোণের চাইতে বেশি না কম? পড়ছে তো, পড়ছে মানে বিরাম কোণের চাইতে বেশি অবশ্যই আছে। এই কোণটা এখন আমি নাম দিলাম থিটা। থিটা এখানে অবশ্যই বিরাম কোণের চাইতে বড় আছে, তাই না? কি বলে, মিউ এস এর থেকে বেশি আছে ট্যান থিটা। হ্যাঁ, এবার বলগুলো বলো, এদিকের বল কি? হ্যাঁ, এই দিকের বল এমজি কস থিটা, ঠিক উল্টো দিকে এন, এটা তো থাকবেই। আচ্ছা, এইবার পড়ার জন্য, নিচের দিকে পড়ার জন্য ঘর্ষণ বল কোন দিকে বাধা দেবে? এই দিকে। আমি বলছি পড়ছে, তাহলে এটা কি ঘর্ষণ বল? পড়ছে, চলন্ত বস্তু, চলো ঘর্ষণ বল, হ্যাঁ এফ কে। তাহলে আমি এইদিকে এমজি সাইন থিটা লিখছি, এটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে জন্য, এদিকে এফ কে, আর এটা তো এন, আর এটা হচ্ছে এমটি কস থিটা। কি বুঝলাম? হ্যাঁ, ব্যাস। তাহলে ত্বরণ একবারে, সেই ড্রাইভিং ফোর্স এখানে কত? এমজি সাইন থিটা,
এম জি সাইন থিটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, অপোজ করছে কে এফ কে, তাহলে মাইনাস অপোজিং ফোর্স বাই বস্তুর ভর, এটা হবে তখন তাহলে। আচ্ছা, তাহলে দেখো তো এটা কত হয়, আমরা আরেকটা লাইন লিখি, এম জি সাইন থিটা আর এফ কে মানে মিউ কে ইন্টু এন না বাই এম, তাহলে এম জি সাইন থিটা মাইনাস মিউ কে এন মানে দেখো তো কত, এম জি কস থিটা না, এন এর ভ্যালু এম জি কস থিটা, এই দিকে তো সাম্যাবস্থায়, তাহলে এন এর ভ্যালু এম জি কস থিটা বাই এম, দেখো উপর থেকে যদি আমি এম কমন নিই নিচের এম এর সঙ্গে কেটে যাবে, এম জি কমন নিয়ে নাও উপর থেকে, তাহলে জি বাইরে থাকবে, এম কেটে গিয়ে ব্র্যাকেটের ভিতরে থাকবে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা, এটা হচ্ছে আমার নততল বরাবর পতনশীল বস্তুর ত্বরণ। আচ্ছা, ত্বরণটা দেখো তো মসৃণ হলে যা হয় তার থেকে কম হলো না বেশি হলো, মসৃণের ক্ষেত্রে কত হয় জি সাইন থিটা, আর এখানে মাইনাস যাচ্ছে একটা কিছু, তার মানে কমে গেল, অবশ্যই কম হবে, অমসৃণ হলে খসখসে তল, ত্বরণ তো কম হবেই, দেখো কম হলো, এটা হচ্ছে পতনশীল বস্তুর ত্বরণ, আমি এখানে একটু লিখে দিই এটা পতনশীল বস্তুর ত্বরণ, তাই না? এবার তো অন্যরকম হতে পারে, কিরকম, পতনশীল বস্তুর ক্ষেত্রে এটা। এইবার আমরা ভাবো, আমি বস্তুকে এবার নিচ থেকে উপর দিকে ঠেলে দিচ্ছি নততল বরাবর, ঠিক এখন নিচ থেকে উপর দিকে ঠেলে দিচ্ছি, ইউ বেগ দিয়ে ঠেলে দিচ্ছি, কি হবে, উপরে আস্তে আস্তে গতিবেগ তার কমবে, তার মানে মন্দন হবে। আচ্ছা, যখন উপরে উঠবে তখন ঘর্ষণ বল কোন দিকে থাকবে? আচ্ছা, ঘর্ষণ বল তোমরা বললে নিচে, আমি এখানে আছি, তো যখন উপরে উঠছে এদিকে তখন ঘর্ষণ বল এফ কে নিচের দিকে, আর এম জি সাইন থিটা সেটাও নিচের দিকেই, তো এটা তো নিচের দিকেই থাকবে, তাহলে এই দিকের কোনো বল নেই, শুধুমাত্র বিরুদ্ধ বল থাকছে, তাহলে ত্বরণ কত হবে দেখো তো, তোমরা আমাকে আইডিয়া করে বলে দাও তো কত হবে, মাইনাস আসবে না, করব ঊর্ধ্ব গতির ক্ষেত্রে, ঊর্ধ্ব গতির ক্ষেত্রে, হ্যাঁ, এ ইকুয়াল টু সামনের দিকে কোনো বল নেই, ড্রাইভিং ফোর্স নাই এখানে, তাই না, যেদিকে চলছে সেদিকে ড্রাইভিং ফোর্স হয়, সেদিকে কোনো বল নেই, তাহলে শূন্য, মাইনাস এদিকে এফ কে আর এম জি সাইন থিটা প্লাস হচ্ছে না, হ্যাঁ, তাহলে এম জি সাইন থিটা প্লাস এফ কে আসছে, ঠিক আছে, বাই ভর, তাহলে এখানে দেখো শুধুমাত্র এটা আসছে, মাইনাস আমার মনে হয় ভেতরে, হ্যাঁ মাইনাস তো থাকবেই, এম কেটে যাবে, ওই যে এফ কে এর জায়গায় আবার আমি কি লিখবো, ওই যে মিউ কে এন এর জায়গায় মিউ এম জি কস থিটা লিখবো, হ্যাঁ, তাহলে এম এম কেটে গিয়ে জি বাইরে আসলো, আর এখানে সাইন থিটা থাকলো, আর দেখো এখানে প্লাস থাকে, প্লাস মিউ কে কস থিটা, তাহলে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে ত্বরণের ভ্যালু এইটা, হ্যাঁ মন্দন হচ্ছে না, দেখো তো মন্দন না, হ্যাঁ সেই জন্য তো মন্দন হচ্ছে, যে মাইনাস আসছে সেই জন্য মন্দন, বোঝা গেল? তাহলে নিচের থেকে যখন উপরে একটা বস্তুকে ঠেলে দেওয়া হবে তখন আমি এটা নিব ত্বরণ, উপর থেকে যখন বস্তু পড়বে তখন আমরা ত্বরণ নিব এটা, যে কোনো অঙ্ক দিলেই আমরা পারবো, তাহলে এখন পারবো কিনা, কনফিডেন্ট? দেখো যায় না কেন, হ্যাঁ দেখো 7 নম্বর অঙ্কটা, এখানে একটা ব্লক রাখা আছে, ভূমিতে পড়তে কত সময় লাগবে, মাটিতে পড়তে কত সময় লাগবে, মিউ কে দেওয়া আছে 0.5, এখান থেকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে উজ্জ আছে এখানে, এখানে ইউ ইউ হচ্ছে শূন্য, ছেড়ে দেওয়া হচ্ছে বস্তুকে, হ্যাঁ এখানে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে নিচের দিকে পড়বে, নিচে আসতে কত সময় লাগবে, যার নতি হচ্ছে, দেখো নতি ডিরেক্টলি দেওয়া নাই কোন, কিন্তু লম্ব আর ভূমিটা দেওয়া আছে, আমি কোন বার করে নিতে পারি, আমার অসুবিধা নেই, কিন্তু কোন বার করার দরকার নেই, এমনি হবে, সবাইকে কি করতে হবে, ত্বরণ বার করতে হবে, ত্বরণ বার করলেই হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, এইটা হচ্ছে 8 ভূমি, লম্ব হচ্ছে 6, বলো তো এই অতিভুজটা কত হবে, তাহলে 10 হবে, ঠিক, এটা 10 মিটার, তাহলে সরণ আমরা বুঝলাম কত, 10 মিটার, প্রাথমিক গতিবেগ শূন্য, একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, এস জানি ইউ জানি, টাইম বার করতে হবে, ত্বরণ ছাড়া গতি নাই, ত্বরণ লাগবেই, তাহলে সমবেগে তোর নামছে না, ত্বরণ কি জানি নামার ক্ষেত্রে জি ইন্টু সাইন থিটা, তারপরে মাইনাস মিউ কে কস থিটা, মুখস্থ রাখতে হবে, হ্যাঁ এইটা, ত্বরণটা বার করে নাও, নামার সময় ত্বরণ হবে, কিন্তু জি কত, আমি 10 ধরে নিচ্ছি, 10 সাইন থিটা তুমি কি করবে, লম্ব বাই অতিভুজ করবো, তাহলে 6/10 মাইনাস মিউ কে এর ভ্যালু দেওয়া আছে 0.5, 0.5, আর কস থিটা ভূমি হচ্ছে 8/10, দেখো 8/10,
তাহলে হয়ে গেল, 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচের থেকে 10 আমি কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে বাইরে 10 আছে, নিচে 10 ক্যান্সেল, তাহলে 6 মাইনাস এটা 4, 0.5 ইন্টু 8 4 হয় না? হ্যাঁ, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এবার টাইম কোন সূত্র থেকে আসবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আসবে। দেখো এখন তোমরা তো পারবি। 10 ইউ হচ্ছে 0, হাফ এ হচ্ছে 2, আর টাইম বের হয়ে গেল √10 সেকেন্ড না, টি ইজ ইকুয়াল টু √10 সেকেন্ড। অ্যান্সার দেখো কত সহজ। যদি বলতো নিচে পড়ার গতিবেগটা কত, গতিবেগ ফাইনাল গতিবেগ, অন্তিম গতিবেগ ভি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ টু দিয়ে করা যাবে, ইউ প্লাস এটি দিয়ে, অথবা ভি স্কয়ার ইকুয়াল ওটা দিয়েও করা যাবে। হ্যাঁ, চাই নেই এখানে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা না, এখানে আমি ছবিটা দিয়ে ফেলছি, মানে বিভিন্ন বলের মান এটা দেওয়া থাকবে না, তুমি এটা ভুলে যাও। একটা ট্রলির উপর একটা গাড়ি আছে, এটা একটা ট্রলির উপর একটা ট্রলি, আর এখানে একটা বাক্স আছে। ব্যাপারটা এটা, এখানে বলছে ট্রলিটা যদি এ ত্বরণ নিয়ে চলতে থাকে, ট্রলিটা এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বাক্স কি করবে? পিছলে যাওয়ার চেষ্টা করবে। সামনের দিকে এ ত্বরণ নিয়ে গেলে বাক্সের উপর একটা বল ক্রিয়া করে, এই বলটার নাম কি? সিউডো ফোর্সের জন্য বাক্সের উপর একটা বল ক্রিয়া করবে, এটা এম ইন্টু এ, তাই না? এখন এই বল যদি ঘর্ষণ বলের চাইতে, ঘর্ষণ বলের সীমাস্থ মানের চাইতে বেশি হয়, তাহলে পিছলে যাবে। আর ঘর্ষণের সীমাস্থ মানটাই যদি কম হয়, তাহলে বাক্সটা পিছলাবে না, স্থির থাকবে, সাম্য অবস্থায় থাকবে। আমি এদিকে এফ এল ধরে নিচ্ছি, বাধা দিবে ওদিকে না, গতি তো পেছন দিকে, গতির উপক্রম হচ্ছে পেছন দিকে, ঘর্ষণ বল তো বাধা দিবে এইদিকে। তাহলে এখন বলতো না পিছলানোর জন্য বাক্সটা না পিছলানোর জন্য আমি কি কন্ডিশন লিখবো? এফ এল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এম এ, এটাই এখানে তো তাই বলছে। ত্বরণের সর্বোচ্চ মান কত হলে বাক্সটি মানে পিছলাবে না? এটা কিন্তু ত্বরণের মানের উপর নির্ভর করবে, পিছলানো না পিছলানো। ত্বরণ যদি কম হয় তাহলে পিছলাবে না, ত্বরণ যদি বেশি হয়ে যায় তখন পিছলে যেতে পারে, তখন ঘর্ষণ বলটা এফ এল এর চাইতে বেশি হয়ে যাবে। এই যে ত্বরণ একটা নির্দিষ্ট লাগবে, তার থেকে বেশি হওয়া যাবে না, তার কম হলে চলবে। বুঝতে পারছো? ত্বরণ একটা নির্দিষ্ট ভ্যালু বা তার কম হলেও পিছলাবে না, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু পিছলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে পরিষ্কার অঙ্ক একদম। তাহলে এফ এল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু, না পিছলানোর শর্ত এটা, তাই না? না পিছলানোর শর্ত, পিছলানোর শর্ত আমাদের এফ এল মাস্ট বি গ্রেটার দেন এম এ। ভরটা কার? বস্তু। ত্বরণটা কার? গাড়ির। হ্যাঁ, এবার এফ এল মানে মিউ এস ইন্টু এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এবার মিউ এস এন মানে আবার এম জি, এখানে ডিরেক্টলি দেখো বস্তুর লম্ব প্রতিক্রিয়া উপর দিক আর নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি। তাহলে আমি এন এর জায়গায় এমজি বসাবো, তাহলে এম এম ক্যান্সেল। ত্বরণটাকে এই পাশে লিখি, তাহলে এ লেস দেন অর ইকুয়াল টু মিউ এস জি। দেখো পিছলাবে না যদি ত্বরণ মিউ এস এর থেকে কম বা সমান হয়, তাহলে ত্বরণের এই মানটা মিউ এস ইন্টু জিটা সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বোচ্চ। গাড়িটা সর্বোচ্চই ত্বরণ নিয়ে যেতে পারে, এর থেকে বেশি ত্বরণ গেলেই পিছলাবে। তাহলে এ ম্যাক্স ইকুয়াল টু মিউ এস ইন্টু জি। যদি দেওয়া থাকে মিউ এস, আমার দেওয়াই আছে, মিউ এস কত? 0.5 আর জি হচ্ছে 10 ধরো, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ। 5-এর থেকে ত্বরণ বেশি হলে কিন্তু পিছলে যাবে। দেখো এখানে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলক প্রাকৃতিক বাটি, দেখতে পাচ্ছ? এর মধ্যে একটি পিঁপড়ে হেঁটে হেঁটে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে? বাটির ভেতরে একটা পিঁপড়া উপরে আস্তে আস্তে হেঁটে উঠছে, ও কি একদম হাইস্ট পয়েন্টে যেতে পারবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, পারবে? ঘর্ষণ যদি কম হয়, পিছলা যদি হয়, তাহলে কি পারবে? তাহলে তো পারবে না। এটাই বলছে যে ঘর্ষণ একটা আছে, তাহলে কত উচ্চতা পর্যন্ত উঠবে, তার থেকে বেশি উঠতে পারবে না, তার থেকে বেশি উঠলেই পিছলে যাবে। দেখো আমি একটা ছবি দেখাচ্ছি এটারই, দেখো ঘর্ষণের অঙ্ক না, ফ্রিকশনে, দেখো বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এটা এটা উপরে যাচ্ছে 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 যাচ্ছে, আর পারে না, এই পড়ে যাচ্ছে। এই যে ম্যাক্সিমাম কত উচ্চতা পর্যন্ত উঠতে পারলো, এর থেকে তো বেশি পারবে না। এইটাই আমাদের বার করতে হবে। হ্যাঁ, বলো কি করে করবো? কন্ডিশনটা কি, ব্যাপারটা কি, আমরা সহজে করতে চাই অঙ্কটা। আচ্ছা, এটা একটা নততল, হ্যাঁ, তুমি এটা একটা নততল ভাবতেই পারো।
এটা নত তলেরটা, বুঝতে পারছো? ওপরে ওঠা মানে নত তলের নতি বেড়ে যাচ্ছে। খেয়াল করো, যখন এখানে উঠবে, ধরো যদি এখানে উঠতে নত, এখানে স্পর্শ টানবো, এই স্পর্শ নত তলের নতি বেশি হয়ে গেল। ঘটনা বুঝছো? নিচে যখন থাকবে নত তলের স্পর্শক এরকম, তারপর নত তলের নতি কম। এইখানে যদি পিঁপড়া থাকে তাহলে নত তলের নতি এটা। আর এইটাই যদি সর্বাধিক উচ্চতা উঠতে পারে নত তলের নতি এইটা। আর এইটা যদি আরো উঠতে পারতো তাহলে নত তলের নতি এইটা। তোমরা কি বুঝতে পারছো যে এই নতিটা যে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে পারে পিঁপড়েটা, এই ক্ষেত্রে এই নতিটার ভ্যালু অ্যাকচুয়ালি কি? এই নতিটাকেই তো বলা হয় বিরাম কোণ বা স্থিতি কোণ। বুঝতে পারছো? কোনটা বিরাম কোণ? এইটা, যেখান থেকে ব্যাক করে যাচ্ছে, উঠতে পারছে না, সেটা তাহলে বিরাম কোণে আছে। তাহলে ওই মুহূর্তে এইখানে যে নতিটা হচ্ছে সেটা কি? বিরাম কোণ। বিরাম কোণ ধরো ফাই। আচ্ছা, এখানে আমি একটা এই অঙ্কটার মধ্যে একটু অ্যাড করে দিব। মিউএস এর একটা ভ্যালু দেওয়া আছে 1/√3 দেওয়া থাকে সাধারণত এই অঙ্কটাতে। মিউএস ইকুয়াল টু 1/√3 অ্যাড করে নাও। এখন বলো, এটা যদি বিরামকোণী হয়, মিউএস ইকুয়াল টু tan phi ছিল না? কি দেখো কত সহজ হয়ে গেল। আচ্ছা, এখানে এখানে কিন্তু ফাই না, এখানে কিন্তু থিটাই বলা আছে। এই যে এইটাই বিরামকোণ, এইটাই কিন্তু এটা থিটা হলে থিটা বলা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা থিটাই, তাহলে এটা থিটা, তাহলে এটা থিটা। হ্যাঁ, মিউএস এর ভ্যালু কত বলা আছে? 1/√3 বসিয়ে দিই। তাহলে এখানে যদি 1/√3 হয় tan থিটা, তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে? হ্যাঁ, থিটার ভ্যালু 30 ডিগ্রি হচ্ছে। তাহলে 30 ডিগ্রি হলো, থিটার ভ্যালু তো 30 ডিগ্রি হলো। প্রশ্নে কি আছে? আচ্ছা, তার মানে কি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে? উচ্চতা তো নিশ্চয়ই 13 ভাবে হয় না, সোজা উপরের দিকে হয়। সর্বোচ্চ উচ্চতা মানে এইখান থেকে একটা লম্ব টানতে হবে, এখান থেকে একটা লম্ব টানি, এইটাই কিন্তু বার করতে হবে। ধরো এইটাই এইচ, বলো দেখি এইচ কত? দেখি বুদ্ধি। এইচ ইকুয়াল টু, আমি লিখতে চাই যেটা চাইছে সেটাই তো লিখবো। বাকিটার ব্যাসার্ধ না আর, দেখো আর ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকু আর। আচ্ছা, এখান থেকে এইটুকু কত? আর। তাহলে বলো তো এইটুকু কত হলো? আর মাইনাস এইচ। এই ত্রিভুজটার ক্ষেত্রে এবার খেয়াল করো তো, এইচ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস দিস। তাহলে একটু নাম দিতে হয় আর কি। তাহলে এটা ও নাম দাও, এটা এ নাম দাও, এটা বি নাম দাও। দেখো এইচ মানে আমি লিখতে পারি আর মাইনাস ও বি, ঠিক কি না? তোমরা বললে তো এইচ মানে হচ্ছে আর মাইনাস ও বি, ঠিক লিখতে পারি? ঠিক আছে। আচ্ছা, ও বিটাকে এবার লেখো। ওবি মানে এই ত্রিভুজটার ভূমি, তাই না? ভূমি মানে হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কস থিটা। তারপর এই এটা যে আর মাইনাস এইচ, এটা দরকারই হবে না, ব্যাস হয়ে গেল, শেষ অঙ্ক। পুরাটা আর, এটুকু কত? আর কস থিটা, ব্যাস, তাহলে তো এইচ হয়ে গেল। তাহলে আর তো আরই থাকবে, 1 মাইনাস কস থিটা, থিটার ভ্যালু তো 30 ডিগ্রি তুমি করেই ফেলছো, তাহলে আর ইন্টু 1 মাইনাস √3/2, তাই না? ব্যাস, এটাই আনসার। দেখো এটাই এইচ চাই, এখানে বুঝতে পারছো তো? এইচ চাই, এইচ কত? এই পুরাটা মাইনাস এটা ভূমিটা, ব্যাস হয়ে গেল। আর ভূমিটা আমরা যে থিটা দিয়ে আমরা বার করে নিচ্ছি cos থিটা দিয়ে, ব্যাস অঙ্ক শেষ। বুঝতে পারছো? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটা লোহার শিকল টেবিলের উপরে আছে। আগে এখানে একটু বুঝে নাও, টেবিলের উপর একটা শিকল আছে। দেখো তো, তোমরা একটু ভাবো তো, আমি যদি সামান্য অংশ ঝুলিয়ে রাখি আর যদি ঘর্ষণ থাকে তাহলে কি পড়তে পারে? এটা পড়বে না। ঝুলন্ত অংশ আমি একটুখানি ঝুলিয়ে দিলাম বাইরে, টেবিলের বাইরে অল্প ঝুলিয়ে দিলাম, পড়বে না। অল্প ঝোলানো, ঘর্ষণ বেশি মনে করো। এবার আমি এটা টেনে টানলাম, তাহলে শিকলটা এগিয়ে যাবে আর একটু। ধরো এখানে যখন চলে আসছে বা এখানে চলে আসছে যখন, তখন একটু বেশি ঝুললো, তাহলে তখনও মনে করে পড়লো না। এক সময় শিকল পড়ে যাবে না? এক সময় পড়ে যাবে। তাহলে আমি বলতে পারি না সর্বোচ্চ একটা দৈর্ঘ্য এখানে ঝোলানো যেতে পারে শিকলটা স্থির রাখার জন্য, তার থেকে আর বেশি ঝোলানো যাবে না। এই সর্বোচ্চ দৈর্ঘ্যটা কত এটা আমরা বার করবো, ধরো এল। তাহলে এই অবস্থায় কি আছে? কি হচ্ছে? পড়ার উপক্রম করছে। এই অবস্থায় এটা সর্বোচ্চ বলছি, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি ঝোলালেই তো পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের সর্বোচ্চ মানটা। আচ্ছা, শিকলের দৈর্ঘ্য যদি এল হয়, ক্যাপিটাল এল টোটাল শিকলের দৈর্ঘ্য, তাহলে বলতো এই দৈর্ঘ্যটা কত হলো?
এল মাইনাস এক্স হলো না? টোটাল শিকলটার দৈর্ঘ্য ছিল এল, তাহলে এক্স দৈর্ঘ্য আমি ঝোলালাম, তাহলে টেবিলের উপরে আছে এল মাইনাস এক্স দৈর্ঘ্য। আচ্ছা, এখন শিকলটা পড়বে কেন বা পড়বে নাই বা কেন? পড়বে হচ্ছে ঝুলন্ত অংশের জন্য, ওজনের জন্য। আর এইখানে কি ক্রিয়া করবে? এই যে স্পর্শতলের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করবে, তাই না? এই ঘর্ষণ বল বাধা দেবে, আর ঘর্ষণের বাধা যেহেতু সর্বোচ্চ মান এফএল, কারণ এটা পড়ার উপক্রম করছে। এইটা কাকে বাধা দিচ্ছে? এইটুকু শিকলের যে ওজন সেটাকে বাধা দিচ্ছে। সাপোজ W1 কতটুকুর ওজন? ঝুলন্ত অংশের ওজন। ঝুলন্ত অংশের ওজন যদি এফএল থেকে বড় হয়ে যায় তাহলে পড়ে যাবে। বাধা দিচ্ছে এক্সটার্নাল ফোর্স তো একটা এটা আর একটা এটা, বুঝতে পারছো? দুই দিক থেকে দুইটা বল হচ্ছে। তাহলে এইটা যদি বেশি হয়ে যায় এফএল এর থেকে তাহলে পড়ে যাবে। আচ্ছা, এইটার ওজনটা কোথায় গেল? এইটার ওজন তো টেবিলের উপর ক্রিয়া করবে, মানে টেবিলের উপর না, টেবিলের দিয়ে ক্রিয়া করবে, ওজন বস্তুর উপরে ক্রিয়া করবে। তাহলে এটার নাম দিলাম W2, মানে টেবিলের উপরে যে অংশটি আছে তার ওজন W2। নর্মাল রিঅ্যাকশন এটা থাকবে না? লম্ব প্রতিক্রিয়া বল আছে, লম্ব প্রতিক্রিয়া বল আমি নাম দিচ্ছি লম্ব প্রতিক্রিয়া বলের। এইখানে টেবিল দিচ্ছে শিকলের উপর, লম্ব প্রতিক্রিয়া বল N, এদিকে N দিচ্ছে। ব্যাস আমাদের কাজ শেষ। বলো, পড়বে না যদি, পিছলে পড়বে না, বলো তো কন্ডিশন দেখি। হ্যাঁ, পড়বে না যদি এফএল গ্রেটার দ্যান ইকুয়াল টু W1 হয়। এবার এফএল মানে হচ্ছে মিউ এস ইন্টু এন, তারপরে এদিকে W1 যা আছে তাই লেখো। আচ্ছা, মিউ এস এন মানে হচ্ছে W2 না? W2, এন মানে W2 গ্রেটার দ্যান ইকুয়াল টু W1। আচ্ছা, W2 মানে একটা কাজ করি, এই অংশের ভর টেবিলের উপরে যতটুকু আছে তার ভর M2 ধরি, তাহলে W2 মানে তো M2G, আর W1 মানে কি M1G। তাহলে ঝুলন্ত অংশের ভর কত দেওয়া হলো? M1, জি জি কেটে গেল দেখো। তাহলে এখানে মিউ এস N2 গ্রেটার দ্যান ইকুয়াল টু M1 আসছে, তাই আসছে না? মুশকিলটা হচ্ছে ভর এখানে দেওয়া থাকে না, কিন্তু ঝুলন্ত অংশের ভর আর টেবিলের উপরে যে অংশটা আছে তার ভর আমরা কি করে পাবো? প্রবলেমটা এখানে কোনো প্রবলেমই নাই। দেখো আমি বলি, দেখো M1 আর M2 বের করার পদ্ধতি। M1 মানে এই অংশের ভর M1, আর M2 মানে এই অংশের ভর। আমি একটা কাজ করি, আমি ধরে নিচ্ছি শিকলটা তো ইউনিফর্ম, ইউনিফর্ম মানে সুষম, মানে কোথাও মোটা বেশি কোথাও সরু এরকম তো না, সেটা তো বলেনি, সব জায়গায় সমান। তাহলে আমি একক দৈর্ঘ্যের ভর যদি একটা কিছু ধরে নিই, ধরো একক দৈর্ঘ্যের ভর আমি ধরলাম রো, মানে এক দৈর্ঘ্যের ভর। তাহলে গোটা শিকলের ভর কত বলো দেখি? গোটা শিকলের লেন্থ এল, ক্যাপিটাল এল, তাহলে এল রো। আচ্ছা, তাহলে ঝুলন্ত অংশের ভর কত? এক্স রো। উপরে কতখানি আছে তার ভর কত? ব্যাস ব্যাস, তাহলে M1 কত বললাম? বলো M1 কত বলছো তুমি? এক্স রো, এক্স রো। আর উপরে যতটুকু আছে তার ভর এল মাইনাস এক্স রো। দেখো তো কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো রো রো কাটাই গেল, কোনো অসুবিধাই নাই। আমাদের চাই হচ্ছে এক্স, এক্স তাই না? তাহলে এক্সটাকে একদিকে করতে হবে, তাহলে মিউ এস ইন্টু, একটা কাজ করি, এই এক্সটাকে ওই পাশে লিখি, তাহলে এক্স লেস দেন আর ইকুয়াল টু, ডান দিকের এক্সটাকে বাঁ দিকে লিখলাম, এটাই লেস দেন ইকুয়াল টু মিউ এস ইন্টু এল মাইনাস মিউ এস ইন্টু এক্স। দেখো তো ঠিক লিখছি কিনা? এক্সটাকে এই পাশে লিখলাম আর এটাকে ওই পাশে লিখলাম, এখানে ব্র্যাকেটটা তুলে দিলাম। এই যে এক্স সম্মিলিত আরেকটা রাশি, এটাকে সামনে নিয়ে আসো, তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স কমন নিলাম, 1 প্লাস মিউ এস হবে না? আর লেস দেন ইকুয়াল টু মিউ এস ইন্টু এল আছে না? আছে না? এবার দেখো এক্স মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু মিউ এস এল বাই 1 প্লাস মিউ এস। তাহলে এক্স এর এটা সর্বাধিক না সর্বনিম্ন মান? না পড়ার জন্য এক্স এর এটা সর্বাধিক মান, তাহলে এক্স ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখবো মিউ এস ইন্টু এল বাই 1 প্লাস মিউ এস। তোমরা না এই ফর্মুলাটাকে মুখস্থ রাখো, কম্পিটিটিভ এক্সামে না এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আসে। ঝুলন্ত অংশে সর্বাধিক দৈর্ঘ্যটা কতখানি তুমি ঝুলিয়ে রাখতে পারবে ম্যাক্সিমাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে মিউ এস ইন্টু এল বাই 1 প্লাস মিউ এস। বলো তো, একটা টেবিল, একটা শিকল, তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.4। শিকলের দৈর্ঘ্য 1 মিটার, কতখানি দৈর্ঘ্য ঝুলিয়ে রাখা যাবে? ঘর্ষণ গুণাঙ্ক বলছি 0.4, শিকলের দৈর্ঘ্য 1 মিটার, ডিরেক্ট বসাবে। মিউ এস এর ভ্যালু 0.4 বলছি, এল এল হচ্ছে 1 মিটার, 100 সেন্টিমিটার লেখো, সেন্টিমিটার লেখো, তাহলে নিচে 1 প্লাস মিউ এস মানে 1.4, এই তো সোজা, এখন হয়ে গেল, ডিরেক্ট বসিয়ে করবে। আমি এটাই বলছি আর কি, ফর্মুলাটা মনে রাখো। দেখো দেখো এটা আসবে 0.4 ইন্টু 100 সেন্টিমিটার বাই 1.4,
কেন লিখলাম 1.4 বলো তো? এখানে 1 আর এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই জন্য 1.4, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, তাহলে 4/14, 2/7, 2/7 ইন্টু 100 সেন্টিমিটার, ব্যাস এটাই অ্যান্সার হবে। বুঝতে পারছো? তাহলে এরকম যদি অঙ্ক থাকে ডিরেক্ট তুমি বলে দেবে, তার মানে এটাকে তুমি মুখস্থ রাখো, সুবিধা হবে তোমার। তারপর এখানে অঙ্কটা হচ্ছে, দেখো দেখো চিত্রে দেখানো সংস্থাটি সাম্যাবস্থায় আছে। এখানে ডাব্লিউ একটা ওয়েট ঝোলানো আছে, ধরো এখানে ওয়েট ঝোলানো আছে। এই ডাব্লিউ সর্বোচ্চ মান কত হবে যাতে 100 কেজি ভরের বস্তুটির উপর স্থিত ঘর্ষণ বলের মান সর্বোচ্চ এত নিউটন হয়। সোজা অঙ্ক কিন্তু একদম। দেখো বলছে এটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, মানে বুঝলা কথাটা, মানে ওয়েটটা আর একটু বাড়লে পড়ে যাবে, মানে ওই অবস্থাটা আর কি। তার মানে এখানে ঘর্ষণ বলের সর্বাধিক মানই ক্রিয়া করছে, এফএল ক্রিয়া করছে, আর এফএল এর মানই দেওয়া আছে 450 নিউটন, এটা এফএল। ব্যাস এখন তুমি নিউটনের গতিসূত্র চ্যাপ্টার ঠিকঠাক যদি জানাই থাকে তোমার, এখানে টান আর এখানকার টান আলাদা হবে কেন বলো তো? সুতা তো একটাই মনে হচ্ছে তোমার, না একটা না, মাঝখানে ভর আছে না, মাঝখানে ভর থাকলে সুতা আলাদা ধরতে হবে। তাহলে এই টানকে আমি ধরে নিচ্ছি T1, তাহলে এই টানকে আমি ধরে নিচ্ছি T2, আর এদিকে তো ডব্লিউ আছে। না একটা কাজ করি, এখানে তো টান T2 না, T2 মান কত? এটা এটা সাম্যাবস্থা ভাবো, এটা সাম্যাবস্থা ভাবো। T2 মানে হচ্ছে 400, হ্যাঁ একদম আগে গিয়ে লিখে দিই, T2 মানে হচ্ছে 450 নিউটন। এটা সাম্যাবস্থা আছে, এর উপর তো দুটো বলি আছে। এবার এখানে আসো, আমার কি চাই? ডাব্লিউটা চাই, ডাব্লিউটা চাই, এটা চাই। এইটা যদি চাই তাহলে এইখানকার সাম্যাবস্থা আমাকে ভাবতে হবে। এইখানকার সাম্যাবস্থা মানে T1 এর উপাংশ এদিকে, T1 cos 45, মানে cos 45 মানে কত? 1/√2, তাহলে T1/√2 করে দিলাম একবারে। আচ্ছা এইদিকে sin 45, T1 sin 45, ওটা 1/√2, এটাও হয়ে গেল। বলো T2 কার দ্বারা প্রশমিত হচ্ছে? এই যে এইখানে তাকাও, T2 T1/√2 সঙ্গে, আর ডাব্লিউ, আমার তো চাই ডাব্লিউ চাই, অঙ্কটা এক লাইনের, ডাব্লিউ মানে T1/√2, ঠিক লিখছি তো? আবার T1/√2 মানে আবার T2, এই যে এখান থেকে, আবার T2 মানে আবার 450, তাহলে এক লাইনের অঙ্ক না? ডাব্লিউ কত বেড়ে গেল তো। এইভাবে শর্ট করে অঙ্ক করার চেষ্টা করতে হয়। আমি কিন্তু এলাম লিখতামই না একবারে। দেখো ডাব্লিউ, ডাব্লিউ মানে T1/√2 লিখলাম। এবার T1/√2 মানে T1/√2 মানে T2 লিখলাম। এবার T2 মানে 450, তাহলে এই লাইনে অঙ্ক শেষ, আর কিছু দরকার হয় না। হ্যাঁ এই জিনিসটা আয়ত্ত করতে হবে তোমাদের। আর যারা ভালো র্যাঙ্ক করে কম্পিটিটিভ এক্সামে তারা এইভাবেই করে, বিশাল অঙ্ক করে যাচ্ছে, এরকম করলে হবে না, বেশি অঙ্ক করতে পারবে না, টাইম পাবে না, টাইম ফ্যাক্টর খুব। এবার দেখো একটি গাড়ি অনুভূমিক ভাবে স্থির ত্বরণে গতিশীল, এটাই মনে করো একটা গাড়ি স্থির ত্বরণে এভাবে যাচ্ছে। দৃশ্যটা বোঝো, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, গাড়ির সামনের দেওয়ালে বাইরের থেকে একটা বাক্স আটকে আছে, আটকে আছে, পড়ে যাচ্ছে না। কিন্তু গাড়িটাকে যদি স্লো করা যায়, মানে ত্বরণ কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পড়ে যাবে। কেন আটকে আছে? এই গাড়িটার ত্বরণের জন্য। গাড়ির ত্বরণের জন্য বাক্সের উপর সিউডো ফোর্স অ্যাক্ট করে, তাই না? তার জন্য এই সিউডো ফোর্সের জন্য তৈরি হয় লম্ব প্রতিক্রিয়া। এই লম্ব প্রতিক্রিয়ার জন্য তৈরি হয় আবার ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা যদি ওজনটাকে বাধা দিতে পারে তাহলে আর পড়বে না। বুঝতে পারছো ঘটনা? তাহলে গাড়ির বলো তো না পড়ার জন্য গাড়ির ত্বরণ একটা সর্বোচ্চ ভ্যালু থাকবে না, ত্বরণের সর্বনিম্ন মান থাকবে। আলফার ম্যাক্সিমাম ভ্যালু চাইবে না মিনিমাম, যাতে না পড়ে মিনিমাম ভ্যালু। মিনিমাম কত ত্বরণ হলে এটা পড়বে না, সেটাই আলফা মনে করো, তাই না? তাহলে প্রশ্ন যদি চায় তাহলে বলবে গাড়িটির সর্বনিম্ন কত ত্বরণ হলে বাক্সটি পড়বে না। আচ্ছা বেশি ত্বরণ হলে কোনো অসুবিধা নেই, পড়বেই না, ও তো পড়বেই না, থাকবেই, কিন্তু ত্বরণ কমিয়ে দিলে পড়ে যাবে, আর সেই জন্য মিনিমাম একটা ত্বরণ থাকবে। আচ্ছা এটা দেখবে, দেখো আটকে আছে না, চলছে গাড়িটা, চাকা ঘুরছে সেটাও বোঝা যাচ্ছে না, এবার ত্বরণটা কমিয়ে দেবে, দেখো ত্বরণটা কমিয়ে দিলে পড়ে গেল, ব্যাপারটা এটা।
তাহলে একটা মিনিমাম ত্বরণ লাগবেই না ওটাকে আটকে রাখার জন্য, আর সেই ত্বরণটা বার করতে হবে। দেখো কিভাবে, বড় কন্ডিশনটা, এটার ওজনকে বাধা দেবে কে? এফএল। না পড়ার শর্তটা বলো, না পড়ার শর্ত আমি কি লিখবো? এফএল মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু কি এমজি। এবার এফএল মানে মিউ ইনটু এন বা মিউ এফ, ওই মিউ ধরতে বলছে, তারপরে এমজি। আচ্ছা এবার এন কোথা থেকে আসবে? দেখো, হ্যাঁ এন, এম আলফা, ত্বরণ হচ্ছে আলফা, হ্যাঁ এটা এন, সামনের দিকে এন, তাহলে এম আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি। দেখো এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলফা গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ আসছে, দেখছো? তাহলে আলফার এটা মিনিমাম ভ্যালু, কারণ আলফার মান জি বাই মিউ এর থেকে বেশি লাগবে, কম পক্ষে জি বাই মিউ লাগবে, তাহলে সেই না আলফা মিনিমাম ইকুয়াল টু জি বাই মিউ। দিস ইজ দ্য অ্যান্সার। ভ্যালু দেওয়া থাকবে, বসিয়ে দেবে। অঙ্কগুলি কত সহজ হয়। তারপরে দেখে কোন অঙ্ক, হ্যাঁ একই টাইপের আরেকটা অঙ্ক, সিউডো পরিস্থিতি অঙ্ক। এটা একটা বাহক বেল্ট, বাহক বেল্ট চেনো তো? বাহক বেল্ট এসকেলেটর যেটা, সেটাই তো একটা বাহক বেল্ট। হ্যাঁ ওখানে এসকেলেটর উপর দিকে নিয়ে যাচ্ছে, এটা অনুভূমিক আছে। আচ্ছা আমি দেখাই, দাঁড়াও 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 দাঁড়াও, বাহক বেল্ট দেখি আমার কাছে থাকার কথা। হ্যাঁ 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 দেখছিলেন না, ওটা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের কথা। কোন চ্যাপ্টারে ছিল? এই যে কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট এটা, এই যে। এবার ত্বরণ বাড়িয়ে দিলে কি হবে? পিছলে যাবে। হ্যাঁ ব্যাপারটা এটাই। তাহলে এখানেও বলতো মিনিমাম ত্বরণ না ম্যাক্সিমাম ত্বরণ চাইবে যাতে না পিছলায়? চিন্তা করো, ম্যাক্সিমাম ত্বরণ কত হবে না পিছলাবে? মিনিমাম তো কম হইতেই পারে, ত্বরণ যদি 0 হয় তাহলে পিছলাবেই না, ত্বরণ যদি অল্প হয় তাহলে পিছলাবেই না, ম্যাক্সিমামের পর পিছলাবে। তাহলে এখানে ম্যাক্সিমাম ত্বরণ দাঁড়াবে। হ্যাঁ দেখো এই ত্বরণ নিয়ে বাহক বেল্টের দিকে যাচ্ছে, লোকটার উপর এখানে সিউডো ফোর্স ক্রিয়া করবে, হ্যাঁ, আর এই দিকে পিছলানোর উপক্রম করছে এফএল, এই দিকে ক্রিয়া করবে। তাহলে ব্যক্তিটি না পিছলানোর শর্ত, এফএল মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এ। সিউডো ফোর্সের অঙ্ক, এফএল মিউ ইনটু মিউ ইনটু এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এম এ। এবার মিউ এন এর ভ্যালু কত? লোকটা রজনী তো নাকি, তাহলে এম জি উপর দিকে এন, তাহলে এন হচ্ছে এম জি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এ। দেখো ওখানে এম এম কেটে গেল, হ্যাঁ তাহলে এ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু মিউ জি হচ্ছে, দেখছো? তাহলে এ মাস্ট বি, মিউ এর ভ্যালু 0.3, জি এর ভ্যালু 10, তাহলে এ লেস দ্যান অর ইকুয়াল টু 3। তাহলে এ 3 এর থেকে কম হতে হবে বা সমান হলেও চলবে। হ্যাঁ তাহলে এ ম্যাক্স না পিছলানোর জন্য এটা এ ম্যাক্স হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যান্সার। এটাও সিউডো ফোর্সের অঙ্ক, চিত্রে দেখানো একটি ট্রাক, ট্রাক ওই একই অঙ্ক। এটা যাচ্ছে, এই বাক্সটা পিছলাবে না, ট্রাকের ত্বরণ ম্যাক্সিমাম কত হলে? নিশ্চয়ই এটাই হবে, প্রশ্ন না পড়ে বোঝা যায়, চিত্র দেখে তো বোঝা যাচ্ছে। একটি ট্রাকের উপর একটি বাক্স স্থাপন করা আছে, ট্রাক এবং বাক্সের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ট্রাকটি সামনের দিকে সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে গেলে বাক্সটি পিছলাবে না? যার থেকে বেশি ত্বরণ নিয়ে গেলে পিছলে যাবে। ধরো এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বলো এ ত্বরণ নিয়ে যাচ্ছে, করে দাও করে দাও করে দাও। এইদিকে এম এ না, হ্যাঁ বলের ডিরেকশন গুলো ঠিকঠাক আবার দিও। তাহলে এফ এল ইকুয়াল না দিয়ে ইনইকুয়ালিটি সাইন দিয়ে লেখো, এফ এল মাস্ট বি গ্রেটার দেন এম এ, এই তো, বা এম এ মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু এফ এ। তাহলে এম এ লেস দেন ইকুয়াল টু মিউ এম জি, এম এম ক্যান্সেল, এ লেস দেন ইকুয়াল টু মিউ জি, তাই না? তাহলে এ লেস দেন ইকুয়াল টু 0.5 ইন্টু 10, হ্যাঁ 5, 5 এর থেকে কম হবে, মানে এ ম্যাক্স হবে, এ ম্যাক্স হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তোমাকে যদি বলে একটা বস্তুকে ধরো এরকম উপরে ওঠার জন্য কত বল প্রয়োগ করতে হবে? জাস্ট উপরে উঠছে, মানে এটাকে টেনে উপর দিকে তোলা হচ্ছে, মিনিমাম বল কত লাগবে? মানে উপরে ওঠার উপক্রম করছে, বলো, আঁকতে হবে না, তোমরা নিজেরা বলো মিনিমাম কত বল লাগবে। তার মানে এটা উপরে ওঠার উপক্রম করছে, এটা ধরে নিতে হবে। যখন উপরের দিকে ওঠার উপক্রম করবে তখন এফ এল এটা, আর এম জি সাইন থিটাও আছে,
তখন উপরে ওঠার জন্য মিনিমাম বল তাহলে এটা, ঠিক আছে? টেনে উপরে তোলা হচ্ছে কিন্তু তুলবো তুলবো ভাব। দেখো সিমিলার ব্যাপার আরেকটা এখানে, এটা কি এমনিতে নিচে পড়ে যাবে, নিচে পড়তে বাধা দিব আমি একটা বল দিয়ে টেনে, তবু পড়ে যাবে, একটুখানি কমিয়ে দিলেই পড়ে যাচ্ছে। এটা পড়বে পড়বে ভাব, ভাবটা বোঝো, এটা উঠবে উঠবে ভাব, এটা পড়বে পড়বে ভাব। ঘটনা বুঝলা? উঠবে উঠবে ভাব যখন তখন এফএল নিচের দিকে, পড়বে পড়বে ভাব যখন এফএল উপর দিকে। তাহলে উপর দিকে এইবার এফএল, আর প্রযুক্ত বল যেটা অ্যাপ্লাইড ফোর্স তোমার, তুমি টানছো এদিকে, আর এইদিকে তখন এমজি সাইন থিটা। তাহলে এ অ্যাপ্লাইড প্লাস এফএল ইকুয়াল টু এমজি সাইন থিটা, আর এইখানে উপর দিকে টেনে তুমি তুলবে তুলবে ভাব, তাহলে এফ ইকুয়াল টু এটা প্লাস এমজি সাইন থিটা। ঘটনা দেখছো এখানে এফএল উল্টো দিকে। তাহলে এই সব কনসেপ্টের ব্যাপার জাস্ট। এরকম থিওরিতে দেখো আছে আমার, যে একটা বস্তুকে উপরে তোলার জন্য মিনিমাম কত বল লাগবে, আবার নিচে নামতে বাধা দেওয়ার জন্য মিনিমাম কত বল লাগবে। আর এখানে মিউটা মিউ এসি হবে, করছে না কিন্তু উপক্রম। হ্যাঁ এটা কনসেপ্ট জাস্ট, এটা কোনো থিওরি না, যেগুলো পড়ানো হয়ে গেছে তার মধ্যেই এটা একটা। এই এরপরে ঘর্ষণ আমাদের ক্ষতিকারক না আমাদের উপকারী যদি বলা হয়? ঘর্ষণ হ্যাঁ ক্ষতিকারক দুটোই আছে। হুম, ঘর্ষণ কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করে। কারখানার মেশিনপত্র ঘর্ষণের জন্য নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, তাপ উৎপন্ন হয়, এনার্জি লস হয়, ইলেকট্রিসিটি বিল বেশি হবে, সেটা এই ক্ষেত্রে ক্ষতিকারক। তারপরে রাস্তায় টায়ার চলতে গিয়ে টায়ার দুদিন পরে পরে পাল্টাতে হয়, কয়েক বছর পর পর ক্ষয় চলে যায়, তাহলে এটা ক্ষতিকারক। আবার উপকারী তো বটেই, সেটা হচ্ছে ঘর্ষণ ছাড়া আমরা হাঁটতেই পারতাম না, লিখতেই তো পারতাম না। তাহলে সেই জন্য ঘর্ষণ কিন্তু উপকারী অপকারী দুটাই। হ্যাঁ, সেই জন্য ঘর্ষণকে অনেক সময় নেসেসারি এভিল, মানে প্রয়োজনীয় দুষ্টু বল, প্রয়োজনীয় দুষ্টু বল। ঘর্ষণ হচ্ছে প্রয়োজনীয় দুষ্টু বল। আচ্ছা, যেখানে যেখানে ঘর্ষণের দরকার নেই সেখানে ঘর্ষণ কমানো উচিত। কারখানায় মেশিন ঘুরছে, সেখানে ঘর্ষণ কমানোর জন্য আমরা পিচ্ছিল কারক তেল ব্যবহার করি, তাই না? সাইকেলের বল বিয়ারিং এ আমরা তেল দিই, ওখানে ঘর্ষণ কমানোর চেষ্টা করি। যাই হোক, এরকম দু একটা জিনিস থাকতে পারে। এরপরে দরকার নেই, এরপরে মানে থাকলে এগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে নেই। ঘর্ষণ শেষ আজকে।